জানাচ্ছি। আমি যেটা বলতে চাই যে আলমগীর ভাই আমি মনে করি সাংবাদিকতার ক্ষেত্রে একজন আজকে যেই বিষয়টি নিয়ে সাংবাদিকদের উৎসাহিত করতেন এবং প্রতিদিন 3টি সেশনে সেখানে বিষয়টি ছিল সরকারি ক্রয় যে লাগাতে পারি সেটি ছিল বিষয়। তো প্রতিদিন 3টি সেশনে যারা প্রশিক্ষক থাকতেন যতটা স্পষ্ট না হতো শাহ আলমগীর ভাইয়ের 5 মিনিটের বক্তব্যে পুরো বিষয়টি উপস্থিত সবার মধ্যে একেবারে পরিষ্কার রকমের দক্ষতা শাহ আলমগীর ভাই ছিল, অনেকের মধ্যে কিন্তু আমাদের সেটা আমরা দেখতে পাই না। আমরা যদি পিআইবির কথা বলি, বিশেষ করে সাংবাদিকদের শাহ আলমগীর ভাই যে উচ্চতায় যে জায়গায় নিয়ে গিয়েছিলেন তার আগ পর্যন্ত অনেক কাজে লাগতে পারে, সেই জায়গাটি শাহ আলমগীর ভাই আমাদের কাছ থেকে হঠাৎ করে চলে গেছেন। কিন্তু উনি যেই কাজগুলি সাংবাদিকতার জন্য করতে চেয়েছিলেন, সাংবাদিকতার জন্য করতে চেয়েছিলেন, এই ডায়াসের সামনে যারা আছেন মঞ্চে তারা যদি উদ্যোগ নিয়ে সেই কাজগুলি বাস্তবায়ন করেন তাহলে দীর্ঘদিনের সহযোদ্ধা, সে রাজনৈতিক লড়াই সংগ্রাম একই সাথে সাংবাদিকদের বলবো, কারণ বক্তা আমার চেয়ে ভালো বক্তা অনেক আছেন। শুধু আমার স্মৃতিতে দুটি কথা বলবো। অনুষ্ঠান স্বর্ণপদক দিবেন, অনুষ্ঠানটা করতে পারছেন না, আমি তখন 15 বাবা শিক্ষকের প্রিয়া বেতন সেই কথা হলো। তারপর অনেক সংগ্রাম আন্দোলন, জনপদে যখন আমরা চাকরি হারাই, তো আমি তার সাথে আমার সম্পর্ক এরকম ছিল, আমি সবসময় প্রভাব খাটিয়ে কথা বলতাম যে কালকে জনপদের ব্যাপারে আপনি আসবেন, আপনি যানজটের তোমাদের সমস্ত প্রক্রিয়া বুঝিয়ে দিয়েছিলেন। এবং আমি দেখেছি এই মানুষটি পাশ করেছেন কোনো একটা পদে, আমার বাসায় নিয়ে গেছেন। তো বাসায় কথাবার্তা, তার কাজের লোক আছে, কাজের লোক আমরা বললো যে আমার বাবা আসছে, আয়সা ও সবাই বসে টেলিফোনে কথা বলতেছে, বলে দিয়েছে হয় আমি কথা বলবো, তো নো প্রবলেম, কথা বলুন। কথা বলছে, সামনে আসছে, এসে বলছে যে এইভাবে সে ট্রেন আপ করছে যে মানুষ যে বৈষম্যহীন সমাজ স্বপ্ন সাংবাদিকরা মুখরিত হতো, সাংবাদিকদের পদচারণায় মুখরিত হতো। কোনো না কোনো কাজ, কোনো না কোনো প্রশিক্ষণ আছে, তার সিস্টেম সৃষ্টি করেছিলেন। তৃণমূল থেকে ঢাকা শহর পর্যন্ত সেই ট্রেন আপ করেছিলেন। যাক, আজকে অনেকে অনেক কথা বলবেন, আমার একটা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সর্বক্ষেত্রে একটা মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হবে। আমি এই মানুষটি আজ আমাদের মাঝে নেই। আমি আলমগীর ভাই ভালো থাকেন, আলমগীর ভাই ভালো থাকার সুযোগ নাই, উনি আমাদের কথায় আসেন নাই, আমাদের কথা জানেন নাই। উনি এর প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জামাল ভাইকে। এই পর্যায়ে আমি নুরুদ্দিন নুরু ভাইকে। সম্মানিত সভাপতি, উপস্থিত সভা সাংবাদিক, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করেন। আপনার সবাইকে ধন্যবাদ। আমাদের ছবি কোনটা কোন পেয়ে যাবে, ক্যাপশনটাকে এই বিষয়গুলো, তো সেই সময়টা মনে পড়ে যে প্রত্যেকটা জিনিস এত মাপে সাংবাদিক কিংবা সামনে যারা বলছেন যারা আছেন সকলেই আমাদের অনেক শ্রদ্ধা এবং অনেক বিষয়ে তারা অনেক যে সততা, যেভাবে উনি পুরো লাইফস্টাইল পুরো জীবনটা যেভাবে চালিয়েছেন, যে পরিচালনা করেছেন, সেভাবে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জিয়াকে। একবার শাহরুখের ভাইয়ের সাথে হচ্ছে একজন এসে খুব রাগারাগি করছে এবং সেই রাগারাগিটা রীতিমতো বেয়াদবির পর্যায়ে পড়ে গিয়েছে। আলমগীর ভাই হাসছেন না, সে গেল, আলমগীর এইভাবে কথাগুলো আপনি কিছু বললেন, ওটা হাসলেন। শুনো, ও একটু পরে যখন ঠান্ডা হবে। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আলমগীর ভাইয়েরই দীর্ঘদিনের বন্ধু
জাকারিয়া কাজল ভাইকে। সেটা সৌভাগ্য, কিছু কিছু দুর্ভাগ্য। দুর্ভাগ্যের জন্য যে এই মানুষটাকে এত তাড়াতাড়ি হারাতে হয়েছে। যাদের হাট, শিশু কল্যাণ পরিষদ, ইভেন পিআইবি, যেখানেই শালক ভাই গিয়েছেন সেটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। পিআইবি, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, পিআইবি সম্পর্কে কিন্তু মানে খুবই উচ্চ ধারণা ছিল সবার, তাই না? যেতাম, একটা ট্রেনিং করতাম, পুরো আমিও বহু ট্রেনিং। শালক ভাই স্বল্পকাল দেখেন পার্থক্যটা, যেগুলো অজ্ঞ মানুষেরও চোখে পড়বে। সেই মানুষটাকে এত তাড়াতাড়ি হারাতে হবে এটা কেউ ভাবিনি। আমি আসলে শাহরুখের স্মৃতিচারণ করতে গেলে এটা এত দীর্ঘ হবে যে সবার ধৈর্য চ্যুতি করবে। আমি ছেলে একটাই প্রার্থনা করবো, যেটা বললেন, আল্লাহ আর তারা আমাদের এই আজকের আয়োজনের সাথে আসলে আমরা সিনিয়র মেনটেন করছি না, সিনিয়র জুনিয়রের জায়গা থেকে, যে আমরা দুটোই শেষ করতে। একজন সাবেক সহকর্মী চ্যানেল আইতে, যিনি একসাথে আমাদের সাথে কাজ করেছিলেন হয়েছিল, তখন কিন্তু আমি ওনাকে চিনতাম না। বাট আমি ওই লেখার পর আমাকে আবার ডাকা হয়েছিল ওখানে দেখার জন্য যে ছোট মেয়ে সে কি লিখেছে, এবং আমার যে সেই সময়ের অনুভূতি আমি লিখেছিলাম, তখন ওনাকে কিন্তু আমার মনে ছিল না, ছোটই তো ছিলাম, 13 বছরের একটা মেয়ে। আমি ওনাকে যে প্রথম আবিষ্কার করলাম চ্যানেল আইতে যখন 2001 সালে। আমি জার্নালিজম থেকে পাশ করেছি, পড়ালেখা শিখে প্রাইভেট মিডিয়ায় যে শুরু হয়েছিল নিউজ করা, ওটা কিন্তু বিটিভির পরে বিটিভি এক স্টাইলে করতো, এই চ্যানেল আই প্রথম শুরু করে অন্য স্টাইলে। আর আমি এত দূর আসতে পারতাম না। আমার মনে আছে যে 21-এ তখন প্রথম 21শে ফেব্রুয়ারি আসছে, করতে হবে। আমি ভাবলাম যে আচ্ছা নর্মাল একটা করবো। পরবর্তীতে উনি যখন বললেন যে না, ভাষা সহিত এই যে যাওয়া, উৎসাহিত করা, এবং আমাকে কিভাবে করবে প্রতিটা সময় উনি আমার খোঁজ নিয়েছেন, এভাবে কাজ করলো। এক সময় অনেক বড় মানে পুরস্কারের মতো আমি পেয়েছি, এবং এটা আমি বলবো এটা তো ওনার জন্যই আমার পাওয়া। আজকে উনি সেই বাস্তবায়নে আমরা সব এগিয়ে যাব এবং কাজ করবো। আমি আপনাদের কাছে সেই প্রতিজ্ঞা করছি, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি উনি পরিমাণ করেন। কারণ যে মুস্তাফিজ ভাই বলছিলেন, রহমান মুস্তাফিজ ভাই, যে উনি কখনো হাসি ছাড়া, এমনও অনেক সময় করেছে। উনি রহমান ভাই বলছিলেন, আমি জানি না আমার কথা বলছিলেন কিনা, বাট আমি কিন্তু রাগ হতাম ওনার সময়, অনেক সময় চিৎকার করে কথা বলতাম, এটা কি হয়েছে, এটা পাচ্ছি না, কি করেন আপনি। উনি জাস্ট হাসি দিয়ে তাকায় থাকতো আমার দিকে। আবার বড় বলছি, উনি বেস্ট অবশ্যই হবে, এবং আমাদের দোয়া সবসময় থাকে ওনার জন্য। সবাইকে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক প্রশমিত হতো। আমরা শান্তি পেতাম কি, ওই আন্দোলনের কথা যদি বলি, যে বেতন নিতে হতো আপনার অ্যাকাউন্টে লাইন, যে সম্মানের জায়গা লাইন দিয়ে বেতন নিতে পারে না। পরবর্তী সময় বেতনের দিন অ্যাকাউন্টস থেকে হচ্ছে আলমগীর। আমি আশা করবো কেউ অনেক কিছু নেবেন না বা ব্যক্তিগতভাবে নেবেন না, কিন্তু আমি ওনার কাছ থেকে যে জিনিসটা দেখেছি যে উনি তো এই ইউনিয়নগুলোরই কিংবা এই সংগঠনগুলোরই নেতা ছিলেন। ওনাকে তো আমি কোথাও, আলমগীর ভাইয়ের মতো অভিভাবক থাকেন তখন কিন্তু সকলেই সেগুলোকে কি বলবো কাটিয়ে আন্তরিকতার সাথেই কাজ করেন। তো আমি বলবো যে সেটি আসলে তার কাছ থেকে শেখার বিষয়। আর সবশেষে যদি পিআইবির কথা বলতে হয়, কিছুক্ষণ আগে কাজল ভাই বলছিলেন যে আমার মতো অনেক ক্ষুদ্র সাংবাদিক আমরা হয়তো সেভাবে চিন্তামও না, কিন্তু পিআইবি কিভাবে সেটি কাজ করতে পারে, শুধুমাত্র ঢাকার সাংবাদিক না, একেবারে প্রত্যন্ত একটা জেলার বা উপজেলার সাংবাদিক, এবং তার কাছে গিয়ে প্রশিক্ষণ দেওয়ার যে বিষয়টি এবং এই প্রতিষ্ঠানটিকে একেবারে মাঠ পর্যন্ত নিয়ে যাওয়ার যে বিষয়টি, এটি মনে হয় আলমগীর ভাইয়ের আগে কেউ সেভাবে করতে পারে। টানা 2 দিন আলম ভাইয়ের সঙ্গে আছি, বাইরে ঘুরছি, বা মানে এই 2 দিনের মধ্যে কখনোই আলম ভাইয়ের সঙ্গে আপনার ব্যক্তিগত আলাপচারিতা হয়তো হয়নি। ওনার সঙ্গে নানান কথা খাওয়ার সময়, ধরুন ঘুমাতে যাওয়ার আগে এক রুমে থাকি। আমি সবাইকে জাস্ট ধন্যবাদ জানাবো সবাইকে আসার জন্য। প্রতি বছরই আমরা, গত বছর আমি মা গিয়েছিলাম, তো সবাইকে জাস্ট ধন্যবাদ জানাবো যে বাবাকে মনে রাখার জন্য, বাবার স্বপ্নগুলো পূরণ করার জন্য। এটাই, ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি
আপনারা যেভাবে কেউ তার সহকর্মী হিসেবে আলোচনা করেছেন, নিউজ লিডার হিসেবে আলোচনা করেছেন, তিনি নিউজ এডিটর হিসেবে কেমন, ইত্যাদি ইত্যাদি। আমি একটু অন্যরকম আলোচনা করতে চাই। আজকে আমাদের সাংবাদিকদের মধ্যে কি আছে কি নাই। শাহ আলমগীর, আজকে ধরেন আমাদের একজন বন্ধু আলোচনা করছিলেন যে প্রশিক্ষণ নিয়ে এবং বিষয়টি কাজ এবং শাহ আলমগীর, আমরা জানি যে সাংবাদিকতা মানে জার্নালিজম এন্ড সিলেবাস এন্ড জার্নালিজম এন্ড প্র্যাকটিস দুইটা জিনিস দুই রকম। যারা পড়াশোনা করে আসেন জার্নালিজমে, প্র্যাকটিসটা তাদের কম থাকে, এসে হয়তো বা অন্যান্য বিষয়ে যারা লেখাপড়া করেছেন, সাংবাদিকতা এসছেন, তারা এই যে সিলেবাসে কি আছে এবং কি শিক্ষা এবং সাংবাদিকরা যে প্রশিক্ষক হওয়া, সাংবাদিকরা শিক্ষা দেওয়া, এটার জন্য পিআইবি, এই পিআইবিটাকে শাহ আলমগীর অন্যরকম করে ফেলেছিলেন। আমিও সেখানে সেই সময় গিয়েছি, ক্লাস নিয়েছি, আমি দেখেছি যে শাহ আলমগীর এটাকে সাংবাদিকতার কাজে লাগানোর জন্য কি করছে। আর একজন অবশ্য বললেন কে যেন যে শাহ আলমগীর এটাকে কোন মাত্রায় নিয়ে গিয়েছিল। একটা অন্যরকম প্রতিষ্ঠান ছিল, পিআইবি নিয়ে কে ভাবে, কিন্তু শাহ আলমকে ভাবিয়ে দিয়েছে। এখানে হলো শাহ আলমগীরের সফলতা। শাহ আলমগীর বিভিন্ন জায়গায় কাজ করেছেন, সাংবাদিক হিসেবে শাহ আলমগীর, মানুষ হিসেবে শাহ আলমগীর, এগুলা কোনোটাই আপনার খাটো করে দেখার নয়। আর আমি যেটা বলছিলাম যে আজকে কি নাই, আজকে আমাদের এথিক্সটাই নাই। সাংবাদিকতার যে এথিক্সটা আছে আমরা সেটা মানছি না, এটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। শাহ আলমগীর কিন্তু একটা এথিক্সের মধ্য দিয়ে কাজ করেছে। তার সাথে আমার খুব সম্ভব প্রথম পরিচয় আজাদে, তারপরে এইভাবে শেষ জীবনের শেষ পর্যন্ত তাকে আমি আরো একটা জিনিস দেখেছি। আপনারা জানেন আমাদের ব্যাপারে অনেক অভিযোগ আছে। আমরা যারা নির্বাচন করি, সেই নির্বাচনে যে টাকা খরচ করি অথবা টাকা কোন জায়গা থেকে নিয়ে আসি, লোকজনকে টাকা আমরা দেই, শাহ আলমগীরের এই জায়গাটিতে ছিল। এই সাংবাদিকতা নির্বাচনে বা সাংবাদিকদের এই নির্বাচনগুলোতে শাহ আলমগীর একজন ব্যতিক্রম। যারা এই এথিক্সের মধ্যে ইউনিয়নটা করে তার মধ্যে শাহ আলমগীর একজন। তার রাজনৈতিক চিন্তার জন্য আমি সংক্ষেপেই বলছি, তার রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে যদি বলি, আমরা সুযোগের জন্য, সুবিধার জন্য আমার চিন্তাটা আমি পরিবর্তন করে ফেলি। সাংবাদিকতার আগে বিউটি ছিল যে যার যার রাজনৈতিক চিন্তাটা তার তার। সাংবাদিকতাটা আমরা যে হাউজে কাজ করি সেই হাউজের চিন্তা অনুযায়ী আমরা কাজ করেছি। আপনি দেখেন রাজনৈতিক চিন্তার থেকে শাহ আলমগীরের যে চিন্তাটা ছিল তার থেকে তিনি এক সুতো এদিক সেদিক জানলেন। রাজনৈতিক চিন্তাটা তার এইরকম ছিল, আমি তাকে এইভাবেই দেখেছি। আর আমরা অনেকেই আছি যে আমরা মুখে কথা বলি কিন্তু আসলে ব্যক্তিগত জীবনেও আমরা সেই রাজনৈতিক চিন্তাটার মধ্যে থাকি না। শাহ আলমগীর তার জায়গা, কাজেই এই রাজনৈতিক চিন্তার দিক থেকেও শাহ আলমগীরকে স্মরণ করা যায়, তাকে অনুসরণ করা যায়। যদি আমরা শাহ আলমগীরকে এইদিকে রাজনৈতিক চিন্তা, সাংবাদিকতা, এই জিনিসগুলোকে যদি আমরা শাহ আলমগীরের মতো করে দেখি, তাহলে পরে তাকে অনুসরণ করা যায় আমার স্বার্থে, সাংবাদিকতার স্বার্থে। আজকে রাজনীতির যে অবস্থাটা বাংলাদেশের মধ্যে, আপনার আদর্শহীন যে রাজনীতিটা চলছে, শাহ আলমগীর সেইভাবে কিন্তু আমাদের সামনে উদাহরণ। আমি একটা কথা দিয়ে শেষ করবো। দেখেন শাহ আলমগীর কি কি কাজ করেছে পিএবিতে, কেন শাহ আলমগীর পিএবিটাকে অন্যরকম করে ফেলেছে। আপনি কতগুলি প্রশিক্ষণের কথা বললো, রাজু বলছিল যে রিপোর্টারদের নিয়ে কতগুলো। আপনি জানেন যে আমাদের যারা সম্পাদনা বিভাগীয় কাজ করে তাদেরকে তিনি ট্রেনিং দিয়েছেন। আমি একটা কোর্সে গিয়েছিলাম,
মানে তিনি একটা পত্রিকাকে নির্ভুল করার জন্য যাদের ভূমিকাটা আছে তাদেরকে নিয়েও চিন্তা করেন, তাদের কথা কেউ চিন্তা করে না। আমি পিএবিতে এই ধরনের প্রশিক্ষণ দেখিনি। তাই কাজেই তার প্রশিক্ষণ আমরা যাই বলি, তিনি সাংবাদিকতাটাকে সামনে রেখেই করেছেন, তার রাজনৈতিক চিন্তাটার মধ্যে থেকে, মানুষের কল্যাণের কথা থেকে। আপনারা জানেন যে আমরা একটা কল্যাণ ট্রাস্ট করেছি, এই সরকার একটা দিয়েছে। তো এই যে আমরা এটার যে আচরণ, মানে কি বলে নীতি, কিভাবে এটা কম্পোজিশন অফ দ্য ফান্ড, শাহ আলমগীর সাহেব তখন পিএবির ডিজি, আমি মহাসচিব, আমাদের হাত ধরেই ট্রাস্টটা পেয়েছে। তখন একটা এমডি একটা আছে, তো আমাদের সময় নাই। তো শাহ আলমগীর ওই মিটিং আছে ডিজি হিসাবে পিএবি। আমরা বললাম যে আমাদের প্রতিনিধি কিন্তু আছে, আপনার শাহ আলমগীর সাহেব আছেন, কাজে অসুবিধা নেই, এটা আমরা পরে করলো, এমডির একটা প্রভিশন থাকলেই হবে, পরে এটা যারা আসবে তারা এটা ঠিক করবে। আপনি দেখেন অনেকগুলো মিটিং তার সাথে আমরা করেছি, এগুলো নিয়ে একটা অভিযোগ দেখাতে পারবেন না, উনি প্রত্যেকটা দেখেছেন, আমরা আলোচনা করেছি। আমি সেই সময় কুদ্দুস আফরাদ সাহেব বলছি, কাজে শাহ আলমগীরের সততা নিয়ে কেউ প্রশংসা মানে প্রশ্ন করতে পারবেন না। এটা প্রত্যেকটা ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে বলেন, তার ব্যক্তিগত জীবনে, আমি যতটুকু জানি, তার রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে কোনোটার ব্যাপারেই তাকে প্রশ্ন করা যাবে না। আমরা সত্যিকার অর্থে যদি শাহ আলমকে স্মরণ করতে চাই, এই যে আমরা যতজনই এখানে আছি, আমরা যদি তার এই দিকগুলোকে অনুসরণ করতে পারি, তাহলে পরেই প্রকৃতপক্ষে শাহ আলমগীরকে স্মরণ করা হবে বলে আমার বিশ্বাস। আমি তার পরিবারের প্রতি আমার সম্বেদনা রইল, শাহ আলমগীর আত্মার শান্তি কামনা করছি। তিনি শিক্ষক, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধু বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, আরো অনেকে সব, এবং পরিবারের সদস্যরা, আমি 3টি ভাগে কথা বলতে চাই। সম্পর্ক, শাহ আলমগীর আমার সহপাঠী ছিলেন, সহকর্মী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, এবং চিন্তা চেতনার দিক থেকে, রাজনৈতিক চিন্তার দিক থেকেও আমরা একই পথে যাত্রী ছিলাম। এর বাইরে পারিবারিক জীবন, সামাজিক জীবন, চাকরি জীবন, পেশাগত জীবন, সর্বত্রই শাহ আলমগীরের সঙ্গে বছরের পর বছর, যুগের পর যুগ আমার একসঙ্গে কেটেছে, একসঙ্গে আমরা থেকেছি, একসঙ্গে পথ চলেছি বহুদিন রাত। এটি হলো প্রথম, যেটি আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই, কারণ শাহ আলমগীর নিয়ে বলতে গেলে অনেক অনেক বলতে হবে, শেষ করা যাবে। আমার সম্পর্কের দিক থেকে অনেক সময় বলেন যে আমরা দুজন মানুষ একই দিনতে ছিলাম। আজকে এখানে উপস্থিত হয়েছে শাহ আলমগীরের জীবনে, সাংবাদিকতার প্রশ্নে শিক্ষণ এবং প্রশিক্ষণ, এই বিষয়টিকে সামনে রাখা হয়েছে। এখানে একজন বক্তা সুস্পষ্টভাবে বলেছেন যে শাহ আলমগীরকে বিচার করতে গেলে ব্যক্তি শাহ আলমগীর, সংগঠক শাহ আলমগীর, সাংবাদিক শাহ আলমগীর, মানুষ শাহ আলমগীর, সব যদি আমরা একটি জায়গায় আনি তাহলে যথার্থ মূল্যায়ন করতে খুব সুবিধা হবে। এবং মানুষকে মূল্যায়ন করার ক্ষেত্রে যতগুলো খাত উপখাত আছে, সবগুলো মিলিয়েই আমরা শেষ সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে শাহ আলমগীর একজন সাচ্চা মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, ভালো সাংবাদিক ছিলেন, সাংবাদিকদের শিক্ষক ছিলেন।
শিক্ষক ছিলেন এই কারণে বলি, ব্যক্তি জীবনে তিনি আপনারা জানেন সাবিং দিয়ে শুরু করেছিল। এটাও কিন্তু সাংবাদিকতার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অনুজ প্রতিনিধিদের কিছু জানানোর ক্ষেত্রে একটি বড় জায়গা সাব এডিটর হিসেবে কাজ করার ক্ষেত্রে। আপনারা জানেন যে রিপোর্টারদের অধিকাংশ কপি, সব কপি প্রায় সাব এডিটররা দেখেন, সেখানে তাদের শিক্ষকের ভূমিকায় গ্রহণ করতে হয়। তারপর জয়েন্ট নিউজ এডিটর এবং পিআইবিতে পেশা জীবনে যে চাকরিটি শেষ পর্যন্ত তিনি করেছিলেন, সেখানেও কিন্তু শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে বহু সাংবাদিক আছে যাদের তিনি শিক্ষা দিয়েছেন। শিক্ষক হিসেবে তাদের কাছে পরম শ্রদ্ধেয় শাহ আলমগীর। পিআইবি একটা সময়ে আপনারা জানেন শুধুমাত্র একটা চাকরির জায়গা ছিল। অনেক সাংবাদিককে কোথাও প্রোভাইড করা যায় না, তখন কি করা যায়, পেয়ে বেতন দিয়ে দাও, এরকম একটা কিছু কিছু সময়ে আমরা দেখেছি। কিন্তু শাহ আলমগীরের পিআইবিতে যাওয়ার পর পিআইবির চরিত্র অনেক পাল্টে যাচ্ছে। সেখানে প্রকৃত অর্থে যা হওয়ার কথা ছিল সেটি হয়েছে। সেখানে সাংবাদিকতার উপর অনেক প্রশিক্ষণ হচ্ছে, বহুমাত্রিক প্রশিক্ষণের ধারা যে বহুমাত্রিক, সেটি কিন্তু উন্মোচন করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যে পত্রিকার সাংবাদিকতা, টেলিভিশনের সাংবাদিকতা, সেই জায়গায় কিন্তু সেটি থাকেনি। এবং পিআইবিকে একটি ইনস্টিটিউশনে পরিণত করা হয়েছে, যেটির রূপটা কিন্তু আগে ছিল না। সেখানে সিলেবাস ধরে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে এবং ডিজিটালাইজেশনের যুগে সাংবাদিকতা কোন জায়গায় পৌঁছানো যায় সেটি হয়েছে। প্রচুর গ্রন্থ মুদ্রিত হয়েছে এবং মানসম্মত আমি বলবো বইগুলো, সেখানে গবেষণা হয়েছে। এই কাজগুলো শাহ আলমগীরের সময় হয়েছে এবং শাহ আলমগীরের কারণেই পিআইবি একটি বহুমাত্রিকতা পেয়েছে বাংলাদেশে। আরেকটি জায়গায় আমি বলতে চাই, সেটি হলো যে একটি দুইটি লাইন জাকারিয়া কাজল উচ্চারণ করেছে, রহমান মোস্তাফিজ বলেছে, আজকে আমরা এখানে যারা এসেছি সাংবাদিকতা জগতে, সংবাদপত্র জগতে, সাংবাদিকতার ক্ষেত্রে বলেন অথবা আমাদের রুটি রুজি সংগ্রামের কথা বলেন, শাহ আলমগীরের অবদান অনেক। এই কথাটা আমরা মুখে বলি বটে, কিন্তু কতজন বিশ্বাস করি সেটি আজকের উপস্থিতি দেখলে কিন্তু বোঝা যাবে। এটি আমাদের দুর্ভাগ্য, জাতিগতভাবে কিনা আমি জানি না, সেটি হলো যে আমরা আসলে কাউকে মনে রাখি না। আজকে জহুর হোসেন চৌধুরীর কথা বলেন, আব্দুল সালামের কথা বলেন, সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার কথা বলেন, কাকে আমরা আসলে মনে রেখেছি? শুধুমাত্র পরিবারের পক্ষ থেকে যদি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহলেই আমরা সেই সব অনুষ্ঠানে 2, 4, 5 জন 10 জন যাই, বাকিরা কেউ জানিও না, খোঁজও রাখি না। গতকাল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সাংবাদিক বজলুর রহমান ভাইয়ের মৃত্যুবার্ষিকী গেছে, আমরা কজন গেছি, কজন জানি, কজন তার উপর লেখালেখি এই সময় করলাম। কাজেই আমরা কোনো অনুষ্ঠান হলে, অনুষ্ঠানের আয়োজন হলে আমরা সেখানে যাই, কিছু ভালো ভালো কথা বলি, কিছু চেনা জানা আমরা মানুষ আছি যারা ডাকলেই হয়তো যাই বলি, এটা আমাদের প্রাণের টানে যাই, আমাদের ভালোবাসার টানে যাই, আমাদের যে বিশ্বাস সেই বিশ্বাসের টানে যাই, অন্য কোনো কারণে নয়। আমরা তো দেখি আমাদের অনেকে আছেন যারা ছোটখাটো অনুষ্ঠানে গিয়ে হাজির হয়ে যান, যেখানে টেলিভিশনের ক্যামেরা বেশি যাবে, যেটা নিউজ হবে, যেখানে গেলে তরিক্কি হবে, যেখানে গেলে মনোনয়ন পাবে, যেখানে গেলে নির্বাচনে একটা সুবিধা হবে, যেখানে গেলে নানা রকম চেয়ার পাবো আমি কোথাও, সেখানে আমরা ছুটে যাই। এই জাতীয় অনুষ্ঠানগুলোতে আমাদের টানে না। এর কথাগুলো কিন্তু বলতে হবে এই কারণে যে আজকে ভালো ভালো কথাগুলো আমরা বলি, ভালো ভালো জায়গায় আমরা চেয়ারে বসি,
ভালো ভালো অবস্থানগুলো নেই, কিন্তু তারপরে যতক্ষণ নেই যে আমার কি হবে সেটা ভেবে নেই, এটা ঠিক না। এটা একটা সমাজকে দুর্বল করে দেয়, একটা রাষ্ট্রকে দুর্বল করে দেয়, মানুষ হিসেবে আমাদের যে মানবিক মূল্যবোধ সেই জায়গাটাকে দুর্বল করে দেয়। আমরা জোর করে অনেক জায়গায় অনুপ্রবেশ করি, কিন্তু সেখানে আমার যে দায়িত্ব সেটি আমরা পালন করি না। ওই পর্যন্তই থাকি যে পর্যন্ত আমার ফায়দা হয়। অনেক সাংবাদিক আছেন যারা শাহ আলমগীরের হাত ধরে নেতা হয়েছে, হয়তো কেউ কেউ আজকে ঢাকার বাইরে আছেন, বাকিরা কোথায় আছে? কেন তার বছরে একবার একদিনের জন্য 30 মিনিট 40 মিনিট 50 মিনিটের জন্য শাহ আলমগীরের স্মরণ সভায় আসে না? এটি এমন না যে শাহ আলমগীর বলেই আসে না, এটি চারিত্রিকগতভাবে কিন্তু আমরা ওই জায়গাটা চলে গেছি। আমরা কারো অনুষ্ঠানে যাই না, কাউকেই মনে রাখি না, কাউকেই মূল্যায়ন করি না, ততক্ষণ পর্যন্ত করি যতক্ষণ পর্যন্ত কিছু পাওয়া যায়। আর যারা এসব ভালোবাসার টানে, বিশ্বাসের টানে, অন্তরের টানে কোথাও উপনীত হয়, তাদেরকে হারিয়ে দেওয়া হয়। আজকে কোথায় রবি ভাই বলেন, কোথায় আলমগীর হোসেন, কোথায় শাহজাহান সর্দার, যারা সাংবাদিকদের রুটি রুজির সংগ্রামকে অনেক দূর এগিয়ে দিয়েছিল? আজকে তারা হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে? আমরা যারা বড় বড় কথা বলি, বড় বড় চেয়ারে বসি, তাদের আচরণে কারণ তারা হারিয়ে গেছে, তারা নির্লিপ্ত হয়ে গেছে, তারা কোণঠাসা হয়ে পড়েছে। পুরো দেশ, রাষ্ট্র, সমাজে আজকে এই অবস্থাটাই চলছে। এই জায়গা থেকে যতক্ষণ আমরা বেরিয়ে আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শাহ আলমগীরের মতো সাচ্চা মানুষ, যারা সততা দিয়ে, জীবন দিয়ে দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, বন্ধুত্বের মূল্য দেয়, তাদের কিন্তু মূল্যায়ন হবে না। সেই জায়গাটায় আমার মনে হয় আমরা বলি, আমরা ছুটে যাই, আমরা এক একটা প্রতিষ্ঠানের উপর ভর করি, কিন্তু 15 বছর 20 বছর 40 বছরের সেই প্রতিষ্ঠানের প্রতি আমার কি কন্ট্রিবিউশন আছে এই প্রশ্ন যদি করি, জবাব দিতে পারবেন। আপনি আপনার প্রতিষ্ঠানের প্রতি কি করেছেন 10 বছরে? আপনার সমাজের প্রতি কি করেছেন? সাংবাদিক সমাজের প্রতি কি করেছেন? কয়টা লোকের চাকরি দিয়েছেন? 50 টাকা সাহায্য করেছেন? ওষুধটা কিনে দিয়েছেন? হাসপাতালে নিয়ে গেছেন? বলতে পারবে? বলতে পারবে, কিন্তু নেতা হয়ে যাবে। আমার কি কন্ট্রিবিউশন একটি প্রতিষ্ঠানের প্রতি, একটি সংগঠনের প্রতি, সেটা হিসেব নেওয়ার আমার মনে হয় সময় এসেছে। আমি লিখবো না বড় সাংবাদিক হয়ে যাব, আমি কোনো সাংবাদিক কর্মীর প্রতি আমার কোনো ভালোবাসা থাকবে না, আমার কোনো দায়িত্ব থাকবে না, কর্তব্য থাকবে না, আমি সাংবাদিক নেতা হয়ে যাব, এটা মনে হয় আর চলতে দেওয়া যায়। আমার মনে হয় এই জায়গাটা সবাই ভাববার সময় আছে। শাহ আলমগীরকে মূল্যায়ন করতে হলে ওই সাচ্চা জায়গাটায় আমাদের যেতে হবে, সততার জায়গাটা যেতে হবে, সাচ্চা ভালোবাসার জায়গাটা যেতে হবে। আমি আমার কর্মীদের কি দিয়েছি, আমার প্রতিষ্ঠানকে কি দিয়েছি, সেটা মূল্যায়ন করে দেওয়ার চেষ্টা করতে হবে। আমি খালি নিয়ে গেলাম আর পেয়ে গেলাম, এটা দেওয়ার হবে না। আজকে অনেকগুলি কথা বললাম এবং এ জাতীয় কথা বলেই যাব, কারণ কাউকে না কাউকে বলতে হবে, কাউকে না কাউকে সোজা হয়ে দাঁড়াতে হবে। আজকে মানুষের উচ্চতা ছোট হয়ে যাচ্ছে, মেরুদণ্ড সোজা করে মানুষ হাঁটতে পারে না, মানুষ হাঁটে মাটি বুঝতে পারে না, এই হাঁটায় চলবে। শাহ আলমগীরের মতো সবাইকে নিয়ে হাঁটতে হবে, সবাইকে নিয়ে পথ চলতে হবে, সবাইয়ের কথা ভাবতে হবে, তবেই আমাদের এই সমাজটা পাল্টাবে, দেশটা পাল্টাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সহসভাপতি জনাব ইশতিয়াক রেজা ভাইকে কিছু বলার জন্য। একটা কথা বলি, শাহ আলমগীর ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক সে বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে। উনি আমার সিনিয়র ভাই ছিলেন, মায়াপা এখানে আছেন তাদের। কিন্তু শাহ আলমগীর ভাইকে আমি শুধু সাংবাদিক হিসেবেই দেখিনি, সবসময় একজন বড় ভাই
হিসেবে দেখার চেষ্টা করেছি। আমি শাহ আলমগীর ভাইয়ের সাথে অনেক রাতে তার বাড়িতে গিয়েছি বন্যার সময়। এক পর্যায়ে দেরি হয়ে যাওয়ার পরে বলে তুমি রাতটা থেকেই যাও এখানে, এরকমই ছিলেন উনি। আমি তার গোরানের বাসায় থেকেও গিয়েছিলাম। কিন্তু এগুলোর চাইতে, ব্যক্তিগত স্মৃতিচারণের চাইতে সাংবাদিকতার জায়গায় যদি আমরা চিন্তা করি, তাহলে শাহ আলমগীরের কয়েকটি বিষয় তো আমাদের সামনে উপস্থিত হয়। একদিকে তিনি পেশাদারিত্বের সাথে কাজ করেছেন তার বিভিন্ন পর্যায়ে, পত্রিকাতে, টেলিভিশনে। অন্যদিকে তিনি সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন, সেখানে তার পেশাদারিত্ব সংগ্রামী ভূমিকা আমরা দেখেছি। আবার সাংবাদিকতার শিক্ষণের, যেটি আজকের শিরোনাম করা হয়েছে, শিক্ষণ প্রশিক্ষণের জায়গায় তিনি প্রেস ইনস্টিটিউটকে, আমি বলবো বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে কর্মহীন হয়ে পড়ে, শাহ আলমগীর বাংলাদেশের প্রেস ইনস্টিটিউটকে তার চেয়ে আমি বলবো 180 ডিগ্রি উল্টে একটি কর্মস্পৃহ কর্মী বাহিনী সেখানে তৈরি করেছিলেন। এবং আমি সেখানে ইনভলভ ছিলাম নানা কাজে। তিনি আমাকে ডাকতেন, আমাকে যেতে হতো। এমনও হয়েছে যে শাহ আলমগীর ভাইকে না বলাটা খুব কঠিন ছিল। হয়তো দুপুর 3টার সময় বললো তোমার এখানে আসতে হবে, যেখানেই তুমি থাকো না কেন। গিয়ে দেখি কাজটা খুব ছোট, কিন্তু কাজটার জন্য তিনি আমার ওপিনিয়ন চাচ্ছেন। তার অর্থ হলো কতটা মেটিকুলাস একটা মানুষ চিন্তা করতে পারেন আপনি। একটা ছোট কাজ তিনি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারেন, কিন্তু তারপরেও তিনি আমাকে ডেকেছেন। আমি গিয়ে দেখি আরও সিনিয়র জার্নালিস্টরা আছেন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন। তিনি বিষয়টা শেষ করার আগে আমাদের ওপিনিয়ন নিচ্ছেন। খুবই মেটিকুলাস, খুবই সুচারুরূপে যেন প্রতিটা জিনিস যায়। সেখানে আমরা যে ওপিনিয়নগুলো দিয়েছি তিনি সেটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছেন। আমার নিজের ব্যক্তিগত জীবনে যদি আমি দেখি, আমি 90-এর দশকে একবার সাংবাদিকতা পেশা ছেড়ে দিয়েছিলাম। আমি যে কাগজটাতে চাকরি করতাম হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেল, মালিকানার দ্বন্দ্বে, নিজেদের পরিবারের দ্বন্দ্বে। কি করব বুঝে উঠতে পারছি না। তখন একটি অত্যন্ত বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, ওখানে দেখি যে বিজনেসের লোক নেবে, বিজনেস কমিউনিকেশন ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। আমার কোনো MBA ডিগ্রি নাই, কোনো বিজনেস ডিগ্রি নেই, কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন করে ফেললাম। ওরা আমাকে ইন্টারভিউতে ডাকলো, গিয়ে দেখি 322 জন মানুষ। সেখানে রিটেনে আমি টিকেও গেলাম। ভাইবার সময় আমাকে জিজ্ঞেস করা হলো যে সাংবাদিক হিসেবে আপনি বিজনেস করতে আসছেন কেন? তো আমি তার আগে রাত্রে শাহ আলমগীরের সাথে আমার মিটিং ছিল বলতে আমি দেখা করতে গিয়েছিলাম তার সাথে। আলমগীর ভাই, আমি তো এই কাজ করেছি, এখন ওখানে তো আমাকে ভাইবাতে অনেক কিছু জিজ্ঞেস করবে। একটা তো জিজ্ঞেস করবে যে সাংবাদিক হয়ে বিজনেস কোম্পানিতে কেন আসছো, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আসছো। শাহ আলমগীর ভাই বলবা, তুমি একদম সত্য কথা বলবা যে চাকরি চলে গেছে, পত্রিকা বন্ধ হয়ে গেছে, বেকার আছি, তাই আপনার এখানে চাকরি করতে আসছি, কিছুদিন চাকরি করবো, ফিরে আসবো পেশায়। আমি বললাম যে এটা কি বলা যায়? এটা তো আমি তোমার সাথে দুষ্টামি করলাম। তুমি তোমার উত্তর তুমি ঠিকই জানো, হ্যাঁ তুমি তোমার উত্তর ঠিকই জানো, তুমি সেটাই দিবা। তা আমি যথারীতি যা যা একদম কসমেটিক ইংরেজিতে যা যা বলা যায় আর কি বিজনেস সম্পর্কে সব বললাম। এবং আমি MBA পরাজিত করে সেখানে টিকেও গেলাম। 6 জন নিল, এর মধ্যে আমি একমাত্র নন MBA। চাকরি করার 8 মাসের মাথায় আলমগীর ভাই বললো তোমার তো এবার ফেরার সময় হয়েছে। আমি বললাম কেন? মোয়াজ্জেম ভাই তোমার খোঁজে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের। আমি বললাম আপনাকে বলছে? বলকে হ্যাঁ মোয়াজ্জেম ভাই আমার সাথে দেখা হয়েছে, তোমাকে খুঁজতেছে। তোমাকে তখন মোবাইলের যুগ ছিল না, তাই দেখা হলেই কথাবার্তা, টেলিফোনে পাওয়াটা মুশকিল ছিল। মোয়াজ্জেম ভাইয়ের সাথে রাত্রে দেখা করতে গেছি এবং যথারীতি দেখি যে মোয়াজ্জেম ভাই আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করে বসে আছে, আমি যেন জয়েন করি। যে রেজা অনেক হয়েছে চাকরি করা বাইরে, এবার ফিরে আসেন সাংবাদিকতা। শাহ আলমগীর ভাই এরকম বাস্তবিক একটা জ্ঞান সম্পন্ন মানুষ ছিলেন। তিনি জানতেন সাংবাদিকরা অন্য জায়গায় গিয়ে আসলে টিকতে পারে না, এবং তাকে টিকতে গেলে এখানেই উৎকর্ষতা তাকে অর্জন করতে হবে। এবং তিনি সবসময় যেটা আমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছেন যে হোয়াট এভার ইউ ডু, যা কিছু আপনি করেন না কেন, আপনি ইউনিয়ন করতে পারেন, আপনি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করতে পারেন, আপনি হয়তো পার্ট টাইম অন্য কোনো কাজের সাথে জড়িত থাকতে পারেন, কিন্তু সাংবাদিকতা যতক্ষণ করবেন ততক্ষণ এর শুদ্ধতার চর্চাটা করতে হবে। এবং সেই শুদ্ধতার চর্চাটা শাহ আলমগীরের মধ্যে শতভাগ ছিল। প্রেস ইনস্টিটিউটে তিনি অসংখ্য প্রকাশনা করেছেন, যেগুলোর গুণগত মান আপনারা যদি দেখেন আগের প্রকাশনাগুলো চাইতে অনেক অনেক অন্যরকম, অনেক উন্নত। এবং তার একটা দূরদৃষ্টি সম্পন্ন বিষয় ছিল, তিনি প্রেস ইনস্টিটিউটের বাইরে চিন্তা করতেন। তিনি আমাদের সাথে বৈঠক করেছেন যে বাংলাদেশে প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছিল যে পত্রিকাগুলো অর্থাৎ গণমাধ্যম প্রতিষ্ঠাগুলো এই প্রতিষ্ঠানটা চালাবে, কিন্তু আপনারা জানেন যে শেষ পর্যন্ত সরকারি বাজেটের উপর এটাকে নির্ভর করতে হয়। তো উনি বলতেন সরকারি বাজেট দিয়ে এর বেশি করা যায় না। আমরা সাথে নিয়েছিলাম এজ এ থিঙ্ক ট্যাঙ্ক, এবং শাহ আলমগীর ভাই আমাদেরকে অনেক অনেক সেখানে সাহায্য করেছে। আপনারা জানেন ফরিদ ভাই, এপির ফরিদ হোসেন, যিনি দিল্লিতে ছিলেন,
তাকে আমরা সেখানে নিয়েছিলাম। আমরা চেষ্টা করেছি যে একদম প্রফেশনাল যারা জায়গাগুলোতে সাফল্য দেখিয়েছে তাদেরকে নিয়ে বেসরকারি পর্যায়ে আমরা একটা কিছু করব, এবং শাহ আলমগীর ভাই আমাদেরকে উৎসাহিত করেছেন। আমার ধারণা আরিফিন স্যারের এই কথা মনে থাকার কথা, আমাদের মিডিয়া ইনস্টিটিউটের কথা। আমরা একটা বেসরকারি পর্যায়ে আমরা মনে করেছি যে মিডিয়ার শুধুমাত্র প্রফেশনাল তৈরির জন্য, প্রফেশনাল পিপল তৈরির জন্য, এবং তারা যাতে শুদ্ধতার চর্চাটা করে সাংবাদিকতা। আমি জানি সাংবাদিকতা তো একটা লড়াই, সাংবাদিকতা হলো নিজের সাথে লড়াই, আপনার সহকর্মীর সাথে লড়াই, আপনার মালিকের সাথে লড়াই, আপনার সমাজের সাথে লড়াই, আপনার ইউনিয়নের সাথে লড়াই। যে ইউনিয়ন আপনার জন্য লড়াই করার কথা তার সাথে আপনার লড়াই করতে হয়, এগুলো তো আমরা জানি। এই বাস্তবতা আমাদের যাবে, এই যে একটা নিরন্তর লড়াইয়ের ভিতর দিয়ে আমাদেরকে সাংবাদিকতা করতে হয়, এই আলোচনাগুলো কিন্তু সবার সাথে করা যায় না, কিন্তু শাহ আলমগীরের সাথে করা যায়। শাহ আলমগীর ভাই মনোযোগ দিয়ে শুনতেন, শাহ আলমগীর ভাই বলতেন, এবং তিনি আমাদেরকে উৎসাহিত করতেন, কখনো কখনো পথ দেখাতেন। আজকে শাহ আলমগীর ভাই খুবই আনটাইমলি আমাদের মাঝে চলে গেছেন। আপনারা জানেন যে আমরা ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার করেছিলাম। বাংলাদেশে এত সাংবাদিক আছে, কিন্তু কেন আমাদের মনে হলো যে শাহ আলমগীরকে আমাদের অম্বুডসম্যান করতে হবে, ন্যায়পাল করতে হবে? বিকজ শাহ আলমগীরের সারাটা জীবন ন্যায্যতার ভিতর দিয়ে গেছে। সাংবাদিকতা হলো সাংবাদিকদের ন্যায্যতার লড়াই। আমরা যেন শাহ আলমগীরকে ভুলে না চাই। যদি ভুলে যাই, এরকম মানুষদেরকে, এটা সাইফুল ভাই বলেছেন, গতকাল ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল, আমরা খুব স্মরণ রাখি নেই। অবশ্য হয়তো জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হয়তো যদি না থাকেন তাকেও কেউ মনে রাখবে না, ভালো সাংবাদিককে, ভালো শিক্ষককে কেউ মনে রাখে না আজকের সমাজে, আমাকে হয়তো কেউ মনে রাখবে না, আমার হয়তো সেরকম কিচ্ছু নাই। কিন্তু জীবনটা যদি ন্যায্যতার পথে নিয়ে যেতে হয়, সাংবাদিকতা যদি ন্যায্যতার লড়াই হয়, তাহলে শাহ আলমগীরের দেখানো পথেই নিশ্চয়ই আমাদের দৌড়াতে না পারি, হাঁটতে তো পারি। সবাইকে ধন্যবাদ। জনাব মফিজুর রহমান। বুদ্ধিজীবী সোহরাব হাসান আছেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ভাই সহ আছেন জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ, আপনারা যারা সামনে শুনছেন। আসলে শাহ আলমগীর ভাইয়ের সাথে স্মৃতি আমার খুব বেশি দিনের নয়, কিন্তু যতটুকু স্মৃতি আছে সেগুলো খুবই আজকের এই আলোচনার যে বিষয়বস্তু তার সাথে খুবই প্রাসঙ্গিক। আমি যখন 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করি, তখন আজকে আমাদের শিক্ষক আরফিন স্যার উপাচার্য ছিলেন। তারপর থেকে শাহ আলমগীর ভাইয়ের সাথে আমার সরাসরি কর্মসূত্রে বিভিন্ন কাজকর্ম করার অভিজ্ঞতা, অবগণকে চেনার এবং জানার সুযোগ। একদিন আমি খুব মৃদু কণ্ঠে একটি ফোন পাই দুপুরবেলা। ফোনটি করেন শাহ আলমগীর ভাই। উনি ফোন দিয়ে আমাকে বললেন যে মফিজ সাহেব, আপনি তো আমাদের ট্রাস্টি বোর্ডের মেম্বার, ব্যবস্থাপনা যে বোর্ড আছে পিআইবির, আপনারা জানেন, তো আপনাকে তো আমাদের মিটিংয়ে আসতে হবে। এর আগে আমরা জানতাম যে পিআইবি তো পরিচালনা করেন একজন ডিজি এবং অন্যান্য স্টাফরা আছেন তারা, কিন্তু এটার পরিচালনা পরিষদ যত স্ট্রং একটি কমিটি, এটা আসলে ওনার সাথে কাজ না করলে আমি বুঝতে পারতাম না যে আসলে সার্বিক পরিকল্পনা থেকে শুরু করে সিদ্ধান্ত যা কিছু আছে সবই সেই পরিচালনা পরিষদই করে থাকে। তো আমি বললাম এটা তো আনন্দের বিষয়, আপনার সাথে কাজ করার সুযোগ, আমি আসবো, যে কোনো সময় আমাকে বললে আমি চলে আসবো। তো তখন থেকে আমি ওনার এই প্রয়াণ যে বছরখানেক আগে আমরা যে হারালাম ওনাকে, সেই পর্যন্ত ওনার সাথে একাগ্রতার সাথেই একসাথে অনেক কাজ করার স্মৃতি আমার রয়েছে। ইতিমধ্যে আপনারা অনেকের বক্তব্য শুনেছেন, অনেক ধরনের বিষয়গুলো সেখানে চলেও এসেছে। আমি দু চারটা কথা প্রসঙ্গক্রমে সেগুলোর সাথে রিলেটেড সেগুলি উল্লেখ করতে চাই। যেমন শিক্ষণ ও প্রশিক্ষণ, এ সম্পর্কে আমরা যখন শিক্ষকের কথা বলি আমরা প্রথাগতভাবেই মনে করি যে ক্লাসরুমের একজন শিক্ষক যিনি পাঠদান করেন তিনি একজন শিক্ষক, কিন্তু আমি শাহ আলমগীর ভাইয়ের মধ্যে যেটি দেখি উনি আসলে প্রকৃতিগতভাবেই একজন শিক্ষক। সেই প্রকৃতিগতভাবে শিক্ষক অর্থাৎ বর্ন টিচার। এই বর্ন টিচার বলতে আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি যে উনি শুধুমাত্র পাঠ দিতেন তা নয়, ওনার আসলে কথায়, ওনার চলনে, ওনার বলনে, ওনার বিহেভিয়ারে, আচরণে সবসময় কিছু না কিছু শেখার আছে। অর্থাৎ ওনাকে শিক্ষক হিসাবে মেনে নেওয়ার বিষয়টি ক্লাসরুমে শুধু সীমাবদ্ধ নয়, উনি যেন একজন সার্বক্ষণিক সর্ব জায়গায় একজন শিক্ষকের ভূমিকা নিচ্ছেন। আমি অন্তত এই বিষয়টি খুব উপলব্ধি করেছি। সেটা খুব বলে কয়ে শিক্ষকের যে ভূমিকা পালন, তার বাইরে গিয়ে সেটা যে একটা ন্যাচারাল স্পন্টেনিয়াস প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শিক্ষাদান প্রক্রিয়া প্রবাহিত থাকে, চলতে থাকে, সেই বিষয়টি আমি শাহ আলমগীর ভাইয়ের মধ্যে দেখেছি। তার সেন্স অফ প্রপোর্শন, কথাবার্তা বলায়,
তো সেটি তো কাউকে বলে শেখানো যায় না, একজনকে দেখলেই আমরা শিখি। অতএব সেগুলো আমরা দেখেছি এবং শিখেছি, নিজে ধারণ করার চেষ্টা করেছি। পরিকল্পনার মধ্যে কাজ করা, আপনার কাজের মধ্যে যৌক্তিকতা দাঁড় করানো, এবং আপনার সবার এই যে ইস্তেক ভাই বলছিলেন কিছুক্ষণ আগে যে সবার কনসেন্ট নিয়ে কাজ করা, বিভিন্নভাবে তিনি আসলে সার্বক্ষণিকভাবে একজন শিক্ষকের ভূমিকা পালন করতেন। আমার কাছে এই বিষয়টি মনে হয়েছে। প্রশিক্ষণ বিষয়ে যে বিষয়টি আসছে, সাংবাদিকতা প্রশিক্ষণ বলতেই বোঝাতো যে প্রেস ক্লাবের ওই কনফারেন্স রুমে কিছু সাংবাদিক ডেকে এনে প্রশিক্ষণ করানো, সেগুলো। কিন্তু প্রান্তিক পর্যায়ে, ইভেন উপজেলা পর্যায়ে যে প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়া যায়, সেটি কিন্তু খুব দীর্ঘদিনের ইতিহাস নয়, এবং সেটি একটি ভালো অবস্থানে পৌঁছেছিল শাহ আলমগীর ভাইয়ের সময়। আমরা উপজেলা পর্যায়ে ওনার সাথে গিয়েছি। বাংলাদেশের কোনো জেলা এবং উপজেলা বাদ নেই যেখানে প্রশিক্ষণ ছড়ায়নি। উনি একদিন বলছিলেন যে, মহিষ সাহেব জানেন আমরা কি বলেন? উনি বলছিলেন যে আমরা কিন্তু বছরে 100টি প্রশিক্ষণ করে থাকি এখন। 100টা প্রশিক্ষণ বছরে, তার মানে মাসে কটা হয়? প্রায় 8-এর অধিক। তো সপ্তাহে দুটোর উপরে। তো সেটা শুনে অবাক হওয়ার মতো বিষয় যে আগে 30-37 এরকম হতো, আমরা এখন 100টি প্রশিক্ষণ করে থাকি বছরে। সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করেছি। এগুলো একটা ইন্ডিকেটর যে আসলে কোন জায়গায় গিয়েছেন। বিষয়বস্তুর দিক থেকে তো সাইফুল ভাই বলেছেনই যে বিষয়গুলো, যে একেবারেই সাংবাদিকতা প্রশিক্ষণ শিক্ষণে নিত্য নতুন চ্যালেঞ্জ তিনি গ্রহণ করতে চাইতেন। আসলে যেটি প্রচলিত আছে সেটা তো আছেই, কিন্তু পরবর্তী সময়ে কি পরিবর্তনগুলো আসবে পেশায়, প্রফেশনে, কর্মীরা কিভাবে তৈরি হওয়া দরকার, সেই বিষয়গুলো তিনি আগ থেকে পরিকল্পনা করতেন। এবং পরিকল্পনা এককভাবে করতেন তা নয়, সেগুলো ইশতিয়াক ভাইয়ের মতো আমিও ওই পরিচালনা পরিষদের সদস্য হিসাবে এবং গবেষণা পরিকল্পনার কমিটির সদস্য হিসাবে প্রায়শই আমাদেরকে ডাকতেন এবং আমরা সেই পরিকল্পনায় অংশগ্রহণ করতাম। আমরা জানি শিক্ষণ ও প্রশিক্ষণ তো একটি বৃহত্তর বিষয়। সেই বৃহত্তর বিষয়ে যেমন উনি শিক্ষণ প্রশিক্ষণের মধ্যে গবেষণাকে সম্পৃক্ত করার যে বিষয়, সেটি তিনি কিভাবে করলেন। তিনি একদিন বললেন আমাকে যে আমরা গবেষণার বিষয়টিও খুব গুরুত্ব দিতে চাই, কিভাবে সেটি করা যায়, আপনারা একটু চিন্তা করেন। তা আমরা বললাম যে তাহলে আমরা সেটা নিয়ে একটা সেমিনার করতে পারি, আমরা আইডিয়া নেই, এবং আপনি পিআইবি থেকে কি ইনহেরিট করেছেন, মানে গত অতীতে কি কি গবেষণাগুলো হয়েছে তার একটি ফিরিস্তি আমাদের সামনে উপস্থাপন করেন। তাহলে আমরা ভেকুয়ামগুলো বার করতে পারবো, কোন কোন জায়গায় বিষয়গুলো আরও হওয়া দরকার, কি আগে হয়েছে, কি ভবিষ্যতে করা দরকার। ঠিকই তিনি সেই মোতাবেক একটি যে পিআইবির গবেষণা এবং গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক গবেষণার পরিকল্পনা দাঁড় করানোর জন্য তিনি একটি ওয়ার্কশপ দিয়ে দিলেন, এবং সেখানে আমরা উপস্থিত থাকলাম, আমরা দেখলাম, সেখানে পরিকল্পনা গ্রহণ করলাম। আমার মনে আছে যে সর্বশেষ তিনি সেই পরিকল্পনার উপর ভিত্তি করে জাতীয় গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে 9 জন গবেষককে তিনি অর্থ বরাদ্দ দিয়েছিলেন, এবং কেউ কেউ সেই গবেষণাকর্ম সম্পাদনও করেছেন। অতএব কোনো কিছু কিন্তু তিনি ফিউটাইল এক্সারসাইজ না, সেটা ঠিক তার যে সুপারিশগুলো আসতো সে অনুযায়ী কাজ করতে, মানে ওয়ার্কহলিক যে বিষয়টি আমরা বলি প্রায়শই, যে ওয়ার্কহলিকটা যে কি করতে হবে। একজন বলছিলেন এখান থেকে যে ওই যে সারাদিন পলাশ সাহেব বলছিলেন মনে হয় যে 3 দিন থাকছি, কাজের বাইরে কোনো কথা নেই ব্যক্তিগত জীবনের। আসলে ওরকম ওয়ার্কহলিক টাইপই ছিলেন তিনি। প্রতিনিয়তই তিনি কর্মের মধ্যে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন, এবং সেভাবেই তিনি চালিয়েছেন। তো তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করেছেন, ক্যাম্পাস কেন্দ্রিক রিপোর্টারদের যারা সংগঠনগুলো আছে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন, এবং তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের পরামর্শক্রমেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে পিআইবি কর্নার স্টাবলিশ করার তিনি উদ্যোগ নিয়েছিলেন। সেখানে পিআইবি থেকে প্রকাশিত গ্রন্থাদি থাকলে সেগুলো যে সাংবাদিকতার যে শিক্ষার্থীরা আছে তারা যেন সেখান থেকে উপকৃত হতে পারে, সেই বিষয়গুলো তিনি করেছিলেন। অর্থাৎ শিক্ষণ প্রশিক্ষণের ঠিক শ্রেণী রুম কেন্দ্রিক যে প্রশিক্ষণ, তার বাইরে গিয়েও তার সাথে সম্পৃক্ত গবেষণা, তার সাথে সম্পৃক্ত গ্রন্থ প্রকাশনা এবং বিষয়বস্তুর বহুমাত্রিকতায় প্রশিক্ষণকে আরও সমৃদ্ধ করা, এই সর্বাত্মক জায়গা থেকেই কিন্তু তিনি এই সাংবাদিকতার শিক্ষণ এবং প্রশিক্ষণকে গ্রহণ করেছিলেন। আমার মনে হয় ওনার বৃহৎ বলছে এই দিক থেকে যে বহুমাত্রিক জীবনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন জন আলোচনা করেছেন, কিন্তু সাংবাদিকতা শিক্ষণ প্রশিক্ষণের বিষয়গুলো আসলে আমি যেভাবে দেখেছি এই বিষয়গুলো খানিকটা আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটি বিষয় না বললেই নয় যে ইশতিয়াক বলছিলেন যে বিভিন্ন রকম পর্যায়ে পেরিয়ে ওনার যে সাংবাদিকতার বহুমাত্রিক, অর্থাৎ প্রিন্ট মাধ্যম থেকে একেবারে অনলাইন প্রযুক্তি কেন্দ্রিক সাংবাদিকতার প্রশিক্ষণ, এই যে সর্বক্ষেত্রে বিচরণ, অনেকের সাথে আমাদের কথা হয়েছে।
সবাইকে ওনাকে আসলে নিউজ রুম টিচার হিসেবে ওনাকে মূল্যায়ন করেন সবাই, যে উনি একেবারে হাতে কলমে শেখানোর মতো বিষয় যে সেগুলো তিনি নিউজ রুমে করেছেন। অর্থাৎ আমি যে প্রথম শব্দটি বলেছিলাম সেটাই, যে ওনার আন্দোলনের মাঠ, ওনার পিআইবির শ্রেণীকক্ষ, ওনার ব্যবস্থাপনার যে পদ্ধতিগত দিক, ওনার কর্মক্ষেত্র, গণমাধ্যমগুলোর যে নিউজ রুম, সর্বত্রই উনি একজন ওই প্রকৃতিগতভাবে শিক্ষকের ভূমিকায় তিনি পালন করেছেন। এবং সেই জন্যই এই দেশের সাংবাদিকতার শিক্ষণ এবং প্রশিক্ষণে আলমগীর ভাইয়ের অবদান আসলে আমরা ওনার কাছে ঋণী। এবং আমার ধারণা সাংবাদিকতার ইতিহাসে এবং প্রশিক্ষণের ইতিহাসে আমরা যখনই সেগুলো নিয়ে আলোচনা করব, পর্যালোচনা করব, আলমগীর ভাই সেখানে একেবারেই বিদ্যমান থাকবেন। অতএব ওনাকে আর আসলে উনি আর আমাদের মাঝেই থাকবেন, ওনার কর্মের কারণেই উনি আমাদের মাঝে থাকবেন। তো আমি ওনার আত্মার বিধি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, ওনার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি, এবং আমরা সবাই যেন ওনার এই বর্ণাঢ্য জীবন দ্বারা আরও আলোকিত হতে পারি এবং আরও উপকৃত হতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ আমাকে আজকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য। শুরু করে 108টি পর্যন্ত হয়েছে এক বছরে। এগুলো সম্ভব হচ্ছিল আলমগীর ভাইয়ের জন্যই। তা আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কবি হাসান ভাইকে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। কাছে পেয়ে শাহনাজ নাসরিন আমাকে জোর করে অনুরোধ করে নিয়ে এসছে। বইটাও বেরিয়েছে, খুব ভালো, আমি খুশি হলাম। তো আমার সঙ্গে যেটুকু সম্পর্ক ছিল বাংলা বিভাগে, তার আমি 1 বছরের সিনিয়র ছিলাম এবং একসঙ্গে অনেক প্রোগ্রামও করেছি চ্যানেল আই। তো এটা বোধহয় তাদের মধ্যে যারা উদ্যোক্তা বইটা প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বোধহয় একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছিল, না হলে আমারও একটা সামান্য লেখক হিসেবে একটা ছোট লেখা থাকতে পারতো এটার মধ্যে। এনিওয়ে, সেখানে ওই তখন চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক ছিলেন, গারোদের সঙ্গে আমরা অনেক বৈঠক করেছি, সেমিনার করেছি। খ্রিস্টানদের এক হোস্টেলে আমরা ছিলাম, 2-3 দিন ছিলাম। তো আসলে শাহ আলমগীর হচ্ছে একটা সৃজনশীল মানুষ ছিলেন, মেধা, প্রজ্ঞা এবং তার দূরদৃষ্টি দিয়ে এবং সহিষ্ণুতা দিয়ে তিনি নিজেকে সেই উচ্চতায় স্থাপন করেছেন। তার মৃত্যু সংবাদ আমাদেরকে স্তম্ভিত করেছে, এখনো সেটা মেনে নেওয়া যায় না, এটা অকাল মৃত্যুই বলতে হবে। শাহ আলমগীরের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও অনেকের কিন্তু একটা ঐক্য থাকতো এবং উনি হাসি মুখে সবকিছু সহ্য করতেন এবং সবার সঙ্গে মিশতে পারতেন। এই একটা বিরল গুণ ছিল। আমি শুনতে পেলাম যে তার বন্ধুরা একটা ট্রাস্ট করতে যাচ্ছেন। আপনারা কেউ ইচ্ছা পোষণ করেন, আপনারা জনাব সাইফুল আলম, মঞ্জুরুল হাসান বুলবুল, সৌরভ হাসান, ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওনারা আমার বৃহত্তর পরিবারের অভিভাবক। এখন আমি গণমাধ্যম ইনস্টিটিউটের কথাটি আসলে আজকেই শুনেছি প্রথম। একজন স্বপ্নবাজ মানুষের আসলে অনেক স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলা তার মধ্যেই ধারণ করেন, তিনি সমমনাদের সাথে শেয়ার করেন। আমাকে অনেক কিছু শেয়ার করেছেন, কিন্তু আমি গণমাধ্যম বেসরকারি পর্যায়ের গণমাধ্যম ইনস্টিটিউটের কথাটি আজকেই প্রথম জানলাম। তো আমার রেজা ভাই চলে গেছেন, বাট আমার একটু আবেদন থাকবে, বেসরকারি গণমাধ্যম ইনস্টিটিউট যদি কখনো এটা বাস্তব রূপ পায়, আমার পরিবার বলতে কিন্তু আমি এখন শুধু আমার পরিবারকেই বোঝাচ্ছি না, এই বৃহত্তর পরিবারের আমাদের সহযোগিতা থাকবে। আমরা যদি সামান্য কিছু অবদানও রাখতে পারি, আমরা সাথে থাকব। আর আরেকটি কথা, স্বপ্নের সারথীর যেদিন প্রকাশনা উৎসব হয়েছিল সেদিন স্যার বলেছিলেন, আরফিন স্যার বলেছিলেন মিডিয়া মিউজিয়াম। আমি এই স্বপ্নটার কথা আমি ওনার মৃত্যুর পরে জানতে পেরেছি। উনি জমি খোঁজ করছিলেন, একটি লেখাতেও আছে আক্তারি মমতাজ তখন মন্ত্রণালয়ে ছিলেন, কোনো একটি মন্ত্রণালয়ে উনি জমি খুঁজছিলেন। আমি বলবো যে মানুষ তো আসলে এক জীবনে অনেক স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবতা হলো সব স্বপ্ন তিনি কখনো পূরণ করে যেতে পারেন না। আর তো সেই স্বপ্ন পূরণ করবার জন্যই কিন্তু অনুসারীরা থাকেন, সিনিয়র জুনিয়র যারা বেঁচে থাকেন, তাদের মধ্যে একটু দায়বদ্ধতা এসে দাঁড়ায়। তা আমি বলবো যে আমি যেমন দায়বদ্ধ ওনার কোনো কাজ করবার জন্য, আজকে এখানে যারা উপস্থিত তারাও সেই দায়বদ্ধতা থেকে এখানে আছেন। এই কাজগুলো অপূর্ণ কাজগুলো কিন্তু উনি স্বপ্ন দেখতেন, এই কাজগুলো যদি কেউ কখনো করেন আমাদেরকে সম্পৃক্ত করলে আমরা কৃতার্থ হব। আচ্ছা, এখানে একজন সাংবাদিক বুরহান বিশ্বাস, উনি কি আছেন এখানে? উনি নাই। আমি আলমগীর সাহেবের সাথে থাকতে থাকতে খুব ভালো পাঠক হয়েছি।
তো প্রতিদিনই অনেক কিছু না পড়লে আমার কাছে একটু অশান্তি অশান্তি লাগে। আমি একটি নিউজ পেপার পড়বার অভ্যাস অনেক দিন আগে ত্যাগ করতে হয়েছে। যতগুলো নিউজ পেপার আমার ঘরে আসতো তার পরবর্তীতে যখন টেলিভিশন, বিবিসি, ভয়েস অফ আমেরিকা যেগুলো শোনা হতো, আমি এগুলোর সাথে এখন এমনভাবে জড়িয়ে গেছি যেগুলো না শুনলে আমার কাছে মনে হয় দিনের একটা কিছু কাজ করিনি। আর এখন হলো সবচেয়ে সুবিধা হলো আমি অত অনলাইন ফ্রেন্ডলি না, কিন্তু আমি একটু ঘেটে ঘুটে যেটুকুন পড়ি। গত 2-3 দিন আগে আমি একটা নিউজ পেপার, অনলাইন নিউজ পেপার প্রতিষ্ঠিত, আমি নামটাই বলি, bdnews24.com, যেটা নিয়ে এখন বেশ কথাবার্তা হচ্ছে। প্রতিবাদ করছেন খালেদি, ইমরোজ খালেদি, আমার ইউনিভার্সিটির জুনিয়র ভাই। তো ওইখানে একটি উইং আছে সিটিজেন জার্নালিজম, সর্ট অফ ব্লগ আমার ধারণা, কারণ আমি এই ব্লগ, ফেসবুক এগুলোর সাথে আসলে অত ফ্রেন্ডলি না। তা আমি এটা পড়তে যে আমি প্রথমে, যিনি এখানে নাই, বোরহান বিশ্বাস, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না উনি ফর্মাল সাংবাদিক কিনা, হয়তো সিটিজেন জার্নালিজম যেটা, ওখানে উনি নিবন্ধিত এবং এটা নিবন্ধন করতে হয় আমি যতদূর দেখেছি। ওখানে উনি হয়তো লেখালেখি করেন। উনি একটা লেখা লিখেছেন শাহ আলমগীর সাহেবকে নিয়ে। তো সঙ্গত কারণেই আমি এই ওনার লেখাটাকে কেন বলছি এটা আমি বলি, এই যেটা শিক্ষণ এবং প্রশিক্ষণের কথা বলেছেন, উনি হয়তো লিখেন ভালো, ওনার চিন্তাভাবনা ঠিক আছে, কিন্তু প্রশিক্ষণের অভাব আছে। সেই যে প্রশিক্ষণের কথা আলমগীর সাহেব বারবার চেষ্টা করেছেন একেবারে ইউনিয়ন পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষিত করবার জন্য, সাংবাদিকতার সরেও সরেয়া ক খ শেখাবার জন্য। আমার ধারণা যে এখন যারা আছেন বিভিন্ন ফোরামে, যারা দায়িত্বে আছেন, ওনারা বোধহয় এইসব দায়িত্বগুলো নিতে পারেন। যেমন উনি একটা জায়গায় লিখেছেন, আমি একটু পড়ি, 2009 সালে মা মারা যাওয়ার পর নিজ উদ্যোগে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে শোক সংবাদ প্রকাশের ব্যবস্থা করেছিলেন তিনি। আজ তিনি নিজেই টেলিভিশন পত্রিকার শিরোনাম এটা উদ্ধৃত করেছেন আমার একজন ব্রাদার ইন ল। তো আমি বোরহান বিশ্বাস সাহেবকে বলবো যে আসলে কারোর, আলমগীর সাহেবের মায়ের মৃত্যুতে ওনার নিজের উদ্যোগে দৈনিক পত্রিকায় শোক সংবাদ ছাপা হয় না, ছাপা হয় একটা নিউজ হিসাবে। আর যারা ব্যক্তিগত পর্যায়ে ছাপেন ওনারা বিজ্ঞাপন দিয়ে ছাপেন, যতটুকু আমি জানি। আমি শুনতাম 1 কলাম, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, এত রেট, হ্যাঁ, এগুলো আমার শুনে শিখা, যে বিজ্ঞাপন দিলে ওইটা হয়, নিজ উদ্যোগে দিলে পয়সা খরচ করে এটা দিতে হয়। তো এটা আসলে নিজ উদ্যোগে না। এবং উনি, ওনার মায়ের প্রথম সন্তান, ওনার মৃত্যুর পরে ওনার ওই উদ্যোগ নেওয়ার মতো মানসিক অবস্থা ছিল না যে কাগজে কাগজে উনি মায়ের ছবি নিউজ পাঠিয়ে নিউজ ছাপাবেন। এটা সাংবাদিকরা নিজেদের উদ্যোগেই করেছেন। এটা হলো ওনার 1 নম্বর ইস্যু। দ্বিতীয় ইস্যু, আরও কিছু, বেশ কিছু ইনফরমেশনের ভুলভাল আছে, বেশ কিছু অপ্রাসঙ্গিক ছবি আছে এখানে, যেগুলো আসলে আমার মনে হয় সংবাদের মানদণ্ড বিচারে, আমি পাঠক হিসাবে বলছি আবারও, স্যারের হাতে গেলে স্যার হয়তো অন্যভাবে ব্যাখ্যা দিবেন, মফিজ স্যার অন্যভাবে ব্যাখ্যা দিবেন, সৌরভ ভাই একভাবে দিবেন, আমি একেবারেই পাঠক হিসাবে বলছি এটার কিছু সাংবাদিকতার মূল্য এখানে একটু কম, এখানে আবেগের মূল্যটা বেশি। এটা যেহেতু একটা অনলাইন নিউজে প্রকাশিত হয়েছে, আমি এটাকে ট্রিট করার চেষ্টা করেছিলাম সাংবাদিকতা হিসাবে, কিন্তু আমি দেখেছি এখানে অনেক ভুল আছে। যেমন আমার মেয়ের দরজা একটি লেখা আছে, ওর বাবা লিখেছিল, লেখাটা টোটালি ভুল। লেখাটা আজকে সকালে আমি ছবি তুলে নিয়ে এসেছি, লেখাটা টোটালি ভুল। যখন একজনের হাতের লেখা নিয়ে কথা বলা হয়, কোট করা হয়, ওটাকে ঠিকঠাক মতো না লিখতে পারলে, না লেখাই ভালো, ওটাকে বিবরণ হিসাবেও বোধহয় দেওয়া যায়। স্যার বোধহয় এভাবে অ্যাগ্রি করবেন। যেমন উনি লিখেছেন, আম্মু তোমার গত রাতে তোমার রুমে অনেক রাত পর্যন্ত বাতি জ্বলছিল। একটি ছাত্রীর ঘরে অনেক রাত পর্যন্ত বাতি জ্বলতে পারে, এটা আলমগীর সাহেব নোটিস করবার মতো লোক না। তিনি লিখেছিলেন যে মামুনি তোমার ঘরে দিনের বেলায় আলো জ্বলছিল। উনি বাংলা প্র্যাকটিস করতেন, উনি লাইট বাতি এগুলো মিশানোর লোক না, ছিলেন না। তো উনি লিখেছেন যে দিনের বেলা বাতি জ্বলছিল। তো এই বিষয়টা কোট করেছে, এই বিষয়টি ভুল। এটা একজন সাংবাদিকের প্রশিক্ষণের অভাব। তারপরে আরেকটি ইনফরমেশন, মারাত্মক একটি ভুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ার পাশাপাশি তিনি সাংবাদিকতাতেও মাস্টার করেছেন এই বিশ্ববিদ্যালয় থেকে। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেননি, তিনি মস্কো ইনস্টিটিউট অফ জার্নালিজম থেকে ডিপ্লোমা করেছেন সাংবাদিকতায়। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন সেখানে সাংবাদিকতা বিভাগ ছিল না। উনি ভর্তি হওয়ার পরের বছর বিভাগ ছিল, মাস্টার্স হতো, অনার্স হতো না, পরের বছর অনার্স চালু হয়েছে। তো হ্যাঁ, উনি সেই বিশ্ববিদ্যালয়ে 75 সালে ভর্তি হয়েছিলেন।
সেই বিশ্ববিদ্যালয়ে উনি মাস্টার্স করেননি, সাংবাদিকতা মাস্টার্স করেননি। এটি হলো মারাত্মকভাবে ইনফরমেশনের অভাব এখানে, উনি না জেনে লিখেছেন। এটা কেউ যদি কোট করে থাকেন, আমার কোনো আত্মীয় স্বজন সেটাও ভুল করেছেন তারা। আর লিখেছেন 2016 সালের দিকে প্রথমবারের মতো দাদার ক্যান্সার ধরা পড়ে। এটা আমার একজন আলমগীর সাহেবের একজন বোনকে উদ্ধৃত করেছেন। আমি খুবই দুঃখিত, আমি খুবই মনোবেদনায় আক্রান্ত হয়েছি। ওনার 2016 সালে ক্যান্সার ধরা পড়েনি। 2019 সালের 20 ফেব্রুয়ারি প্রথমবারের মতো সিঙ্গাপুরের এনইউএস হসপিটাল থেকে ওনার ক্যান্সারের রিপোর্ট এসেছিল, আইডেন্টিফাইড। 19 সালের জানুয়ারিতে যেই স্যাম্পল দিয়েছেন সেটা ফেব্রুয়ারির 20 তারিখে রিপোর্ট এসেছিল। আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই কথাটা বলেছি। আই হ্যাভ অল দ্য মেডিকেল পেপার্স, অল দ্য রিপোর্টস, বাট একজন এইভাবে এটা লিখতে পারেন না 2016 সাল থেকে উনি ক্যান্সার পেশেন্ট। আমি যখন 2016 সালের শাহ আলমগীর সাহেবকে মনে করব, তখন আমার মনে হবে উনি কি তখন ক্যান্সার পেশেন্ট ছিলেন? কোনো, আমি তার ওয়াইফ, আমি 31 বছর তার সাথে সংসার করেছি। 31 বছরের আগে 5 বছর তিনি আমার বন্ধু ছিলেন। কেন এইভাবে ইনফরমেশন লেখা হয় জানাশোনা ছাড়া? এই সাংবাদিক নেতারা আপনারা দেখবেন যে এইসব অনলাইন সাংবাদিকতায় করুন, উনি সিটিজেন জার্নালিজম, নো প্রবলেম। আমার বোনের মেয়ে বিডি নিউজে হ্যালোতে করেন, সে যদি আজকে এরকম ইনফরমেশনের গ্যাপ দেয় সেটা বিডি নিউজ সেই জন্য দেয়নি, তিনি তো লিখতেই পারেন ভুল করে। এই বোরহান বিশ্বাস সাহেব লিখেছেন, অনেক অত্যন্ত দরদ দিয়ে লিখেছেন, অনেক ইনফরমেশন দিয়েছেন, যদিও অপ্রাসঙ্গিক কিছু ইমোশনাল ছবি আছে এখানে। ইমোশনাল ছবি দিয়ে নিউজ করার পক্ষপাতী আলমগীর সাহেব ছিলেন না। উনি তখন বলতেন যে ইমোশনাল ছবি দিলে নিউজের গুরুত্ব কমে যায়, মানুষের ওই ছবি ফোকাসড হয় বেশি। আমি খুবই আপত্তি জানাচ্ছি এটা 2016 সালে ওনার ক্যান্সার আক্রান্ত ছিলেন, এটা ফাইন্ড আউট হয়েছে। হাউ কাম একজন লোক কিভাবে আমার স্বামীকে নিয়ে একটা ভুল ইনফরমেশন একটা অনলাইন মিডিয়াতে দিয়ে দেয়, যে একটা নিউজ পেপার আজকে একটা হার্ড কপি আমি পড়ে রেখে দিলাম, মামলা শেষ। কিন্তু একটা অনলাইন নিউজ পেপার যতজন কি শেয়ার করেন, লাইক করেন, দিস দ্যাট, অনেক টার্ম আছে আজকাল, হাজার হাজার লোক দেখবেন, তখন তারা ভাববেন যে আলমগীর সাহেবের ওয়াইফকে তাহলে রং ইনফরমেশন দিচ্ছে। তার মানে তো 2016 সাল থেকে উনি ক্যান্সারের রোগী ছিলেন। এটা খুব পেইনফুল, যেই বাড়িতে ক্যান্সারের রোগী থাকে এটা তাদের জন্য লাইফ টাইম একটা কষ্টের জায়গা, তার মধ্যে ভুল ইনফরমেশন দেওয়া আরও বেশি কষ্টের জায়গা। এইটাই এই যুদ্ধটাই আলমগীর সাহেব করে গেছেন। প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রশিক্ষণ, পড়ো পড়ো পড়ো, লিখো, দেখে জানো। মানে আমি খুব মর্মাহত। আমি আজকে গত 2 দিন আমি খুব বিধ্বস্ত ছিলাম মানসিকভাবে এই জিনিসটা আমি পড়বার পরে, এবং এক পর্যায়ে আমি প্রিন্ট নিয়েছি, এবং তারপরে আমি এটাকে এমন জায়গায় রেখে দিয়েছি যাতে আমার চোখের সামনে না পড়ে। তো এটা কেমন করে হয়? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সাংবাদিকতা মাস্টার্স করেছেন, আর আমি জানি না বা আপনারা কেউ জানেন না, এটা তো হতে পারে না। এইসব ভুলভাল জিনিস যখন আসে, তার মানে এগুলো দেখবার সময় হয়েছে। যে সম্প্রচার আইন, বিভিন্ন কিছু নিয়ে অনলাইন যে রেজিস্ট্রেশন, এটা সেটা বিভিন্ন বিষয় নিয়ে আলমগীর সাহেব কাজ করতেন ওনার সহযাত্রীদের নিয়ে। তো আমি বলবো যে এই জায়গাগুলো টেক ওভার করার জন্য ইয়াংদের একটু কাজ করতে হবে। আমি দুঃখিত, আমি বোধহয় একটু কড়া কথাই বেশি বলে ফেললাম, বাট এটা একটু আপনাদের সাংবাদিকদের একটু জানার দরকার, শিক্ষকদেরও জানা দরকার এই জন্য। আর আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ জনাব ফৌজিয়া বেগম, আমাদের ভাবি। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আজকের প্রথমে ক্ষমা প্রার্থী শাহ আলমগীরের, আমাদেরও বন্ধু শাহ আলমগীরের স্ত্রী ফৌজিয়া বেগমের কাছে। তার এই আবেগের সাথে আমরাও সমানভাবে অংশীদার। কিন্তু সাংবাদিকতার নামে এখানেই মনে হচ্ছে শাহ আলমগীর, আমরা এতক্ষণ যে প্রশংসা করলাম, এতক্ষণ যে তার সাংবাদিকতাকে তিনি এমন এক পর্যায়ে নিয়ে গেছেন বলে স্বীকৃতি দিলাম আজকের এই লেখার, এবং তাকে তার পুরো পরিবারকে যেভাবে ব্যথিত করলো, ভুল তথ্য, ভুলভাবে উপস্থাপনা, এজন্য সাংবাদিকতার একজন কর্মী হিসাবে আমি ক্ষমা প্রার্থী, সাংবাদিক বন্ধু হিসেবে ক্ষমা প্রার্থী। আমরা আশা করব যে আমাদের পরিচিত অপরিচিত শরীর এবং বাইরের
শরীর নন এরকম কেউ এই ধরনের কাজ করবেন না। কারণ আমরা সঠিক তথ্য না দিতে পারি, কিন্তু ভুল তথ্য দেওয়া উচিত না। এটা হয়তো ব্যক্তিগত পর্যায়ে বা পারিবারিক পর্যায়ে, এরকম রাষ্ট্রীয় ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক ভুল তথ্য দিয়ে মানুষকে বিপদে ফেলি। আমরা একটা দুঃসময়ের মধ্যে আছি। যে বিষয়ে আলোচনা কিন্তু তার চেয়ে অনেক বেশি সাংবাদিকতার শিক্ষণ ও প্রশিক্ষণ শাহ আলমগীর যা শিখিয়েছেন, আমার মনে হয় যে আমরা শিক্ষা নিতে পারিনি। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি আরেকটি ব্যাপারে। বন্ধু হাসান হাফিজ তিনি বলছিলেন যে এই শহীদ হিসাবে, বন্ধু হিসাবে এই বইয়ে তার একটি লেখা থাকা উচিত ছিল, যেহেতু এই বইয়ের প্রক্রিয়ার সাথে আমি যুক্ত, সুতরাং তার সাথে যোগাযোগ না হওয়াটা এটা খুবই আবারও ক্ষমা প্রার্থী। তবে এটির দ্বিতীয় সংস্করণ হয়েছে, পরবর্তী সংস্করণে তার লেখা থাকবে এবং আরও যারা লিখতে চান, এবং আজকে যারা অনেকে বললেন তাদেরও অনেকের লেখা নেই, কিন্তু থাকা উচিত ছিল। শিক্ষণ নিয়ে অনেকে কথা বলছেন, দুটি বিষয়ে উল্লেখ হয়নি। অধ্যাপক মফিজুর রহমান তার কাছ থেকে জানলাম যে তিনি সাংবাদিকতা বিভাগে পিআইবি কর্নার করেছিলেন। এটি আমারও জানা ছিল না, করার উদ্যোগ নিয়েছিলেন। জানি না সব বিশ্ববিদ্যালয়ে এটি করা হয়েছে কিনা। আচ্ছা, সব বিশ্ববিদ্যালয়ে এটি হবে, এটা আশা করি। আরেকটি যে দুটি বিষয় উল্লেখ করা হয়নি আলোচনায়, সেটা হচ্ছে শাহ আলমগীর সাহেব পিআইবিতে অনেক করেছেন, যে দুটি মৌলিক পরিবর্তন করেছিলেন। একটি হচ্ছে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পিআইবি চালু করেছিল, এবং সেটি শাহ আলমগীরের উদ্যোগে। আরেকটি হচ্ছে অনলাইন প্রশিক্ষণ, সেটিও তিনি চালু করেছিলেন, যার মাধ্যমে সারা দেশের সাংবাদিকতার সাংবাদিকতার সাথে যুক্ত মানুষকে এক করতে পেরেছিলেন। এবং তিনি সাংবাদিকদের ঢাকায় সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য নিয়ে আসার চেয়ে আমন্ত্রণ জানিয়ে তিনি নিজে যেতেন, প্রশিক্ষকদের নিয়ে যেতেন। এই যে যোগাযোগ পারস্পরিক, এটি, এবং আপনারা জানেন যে বাংলাদেশে যাতায়াত কত ঝুঁকিপূর্ণ, তারপর এই কাজটি করেছিলেন। শাহ আলমগীর যা দেয়ার তা দিয়েছেন, আমরা সেটা কতটা গ্রহণ করতে পারি, কতটা অনুসরণ করতে পারি। সাইফুল আলম নেই, তিনি ক্ষোভের সাথে সাংবাদিকতার সার্বিক অবস্থা সম্পর্কে কিছু কথা বলেছেন। এগুলো যদি আমরা অনুধাবন করি এবং অনুধাবন করার পর যদি কি করণীয় সেটি নির্ধারণ করি, তাহলে আজকে যে অবস্থা সেটি নিশ্চয়ই পরিবর্তন হবে। সাংবাদিকতার এই দুরবস্থা যদি বলি, অতীতেও ছিল, সংকট ছিল, চ্যালেঞ্জ ছিল, বেতন ভাতা পাওয়া যেত না ঠিক মতো। এবং শাহ আলমগীর এবং আমরা একই সময় সাংবাদিকতা শুরু করি, যেখানে অনিয়মিত বেতনই বেশি নিয়মিত বেতনের চেয়ে, কিন্তু কখনো অন্যভাবে সাংবাদিকতাকে ব্যবহার করে অন্যভাবে আয় করার চিন্তা কখনো করেননি। আমাদের সাংবাদিক সাইফুল আলম যে কথাটি বললেন, আরো দু একজন বলেছেন যে আমরা এখানে সাংবাদিকতা করি, কিন্তু মূল কাজ উদ্দেশ্য থাকে অন্য। শাহ আলমগীর সেটি করেননি কখনো। আমরা এখানে অনেকেই ইউনিয়ন করি, কিন্তু উদ্দেশ্য থাকে অন্য কিছু। আমরা এখানে সংগঠন করি, উদ্দেশ্য থাকে অন্য কিছু। শাহ আলমগীর সেটা দেখিয়েছেন যে না, সৎভাবে সাংবাদিকতা করা যায়, সৎভাবে সংগঠন করা যায়, সৎভাবে ইউনিয়নের নেতা হওয়া যায়, এবং এমনকি সরকারি প্রতিষ্ঠানও পরিচালনা করা যায় সততার সাথে, সাধুতার সঙ্গে, এবং একে সবার কাছে গ্রহণীয় করা যায়। পিআইবির কথা অনেকেই বলেছেন, ঠিক যে আমরা পিআইবিতে একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে দেখতাম, এবং এর কোনো কার্যকারিতা আছে, এর কোনো প্রয়োজনীয়তা আছে, সেটি আমরা অনুভব করতাম না। কিন্তু শাহ আলমগীর সব মত পথের সরকারি এই নীতিগত সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি সবাইকে কিন্তু যতটা সম্ভব সবাইকে একত্র করার চেষ্টা করেছেন। সবার কাছ থেকে পরামর্শ নিয়েছেন,
এবং সবাইকে যুক্ত করেছেন। আসলে আমরা এই বিযুক্ত সমাজে, বিযুক্ত ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় এই যে সবাইকে যুক্ত করতে পারার যে কৃতিত্ব, আর সেটি শাহ আলমগীর দেখিয়েছেন ইউনিয়ন করার ক্ষেত্রে, সাংবাদিকতা করার ক্ষেত্রে। আর তিনি প্রিন্ট মুদ্রণ মাধ্যমে তার কাজ শুরু হলেও পরবর্তীকালে ইলেকট্রনিক মাধ্যমে তিনি শীর্ষ পদে ছিলেন এবং সর্বশেষ তিনি পিআইবির প্রায় 6 বছর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এবং একটা আশ্চর্য ঘটনা যে সাধারণত আমলারা যারা সচিবালয়ের পদাধিকারী, তারা সাংবাদিক, এই যারা পেশাগত সাংবাদিক, পেশাদার সাংবাদিক, তারা যখন কোনো প্রতিষ্ঠানের প্রধান হয় বা প্রতিষ্ঠানের দায়িত্ব পান, তাদেরকে খুব ভালো নজরে দেখেন না। তারা মনে করেন এরা প্রশাসন বুঝবেন কি। কিন্তু একাধিক সচিব এই গ্রন্থে লিখিতভাবে এবং ব্যক্তিগত আলাপে বলেছেন, শাহ আলমগীরকে যখন আমরা যে কোনো বিষয়ে আলোচনা করছি, তখন মনে হয়েছে যে তিনি আমাদের চেয়ে অনেক বেশি এই প্রশাসনের বিষয়ে ভালো জানেন এবং তার প্রতিটি পরিকল্পনা, সুচিন্তিত মতামত আমরা গ্রহণ করতে বাধ্য হয়েছি। এই একটি মানুষ আমাদের সমসাময়িক তো আমাদের সঙ্গেই ছিলেন, তো আমরা কেন এরকম হতে পারবো না, আমরা কেন হতে পারছি না, এই প্রশ্নটি আমাদের করা উচিত। শাহ আলমগীর তার যে দায়িত্ব সেটি কিন্তু পালন করেছেন এবং তিনি দায়িত্বে কখনো অবহেলা করেছেন এরকম নজির নেই। তিনি এই পেশাগত সাংবাদিকতার বাইরে সংগঠন করেছেন, চাঁদের হাট মতো প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন, সারা দেশে এর সদস্যদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তিনি এই সংগঠনের একসময় প্রধান ছিলেন, ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আমার ধারণা যে তার যে সেই শৈশব বা কৈশোরের সেই বাম রাজনৈতিক চিন্তা কিন্তু তার পরবর্তী জীবনের সাংবাদিকতা এবং পরবর্তী প্রশাসক হিসাবে তার কাজের ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করেছে। তিনি নীতি ও আদর্শকে সমুন্নত রাখতে চেষ্টা করেছেন, দেখেছেন। তার কাছ থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। এই শিক্ষাটা যদি আমরা নেই, সেটি কিন্তু তার জন্য সবচেয়ে সার্থকতা হবে। এবং এমনকি তিনি পরিবারকে কিন্তু সেভাবে গড়ে তুলেছেন। এটি শুধু তার সহধর্মিণী ফৌজিয়া বেগমের ক্ষেত্রে নয়, তার কন্যা, তার পুত্র, সবার ক্ষেত্রে, তার সহোদর। এবং তিনি একজন স্বপ্নবান মানুষ ছিলেন। তিনি যেখানেই থাকুন কিন্তু সবাইকে নিয়ে স্বপ্ন দেখতেন, সবাইকে কাছে টানতেন। এই যে আমাদের সমাজে একটি ব্যতিক্রমী ধারা তৈরি করেছিলেন, সেটি যদি আমরা রক্ষা করতে পারি এবং শাহ আলমগীর যে স্বপ্ন দেখতেন, ফৌজিয়া বেগম বললেন, যে স্বপ্নকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, কিভাবে সাংবাদিকতাকে আরো সামনে এগিয়ে নিয়ে, সাংবাদিকতা তার নামে পরিবারের পক্ষ থেকে একটু উদ্যোগ নেওয়া হয়েছে, তার নামে কিছু করা, মানে যাতে নতুন প্রজন্মের সাংবাদিকরাও তার থেকে উপকৃত হয়। আজকের সভার সভাপতি তিনি এ ব্যাপারে বলবেন এবং আপনাদের সহযোগিতা চাই শাহ আলমগীরের স্বপ্নকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আপনার সবাই ভালো থাকবেন। শুভ শামসুর রহমান পাহাড় একজন তুলে যাবে। আপনারা মাঝখান দিয়ে নেন, গিয়ে বের করে যাবেন। আরে বাংলা বিভাগের সাংবাদিকতা বিভাগে আত্মসম্পর্ক আছে দুই বিভাগের আপনি এদিকে একটু তাকালে ভালো হবে।
উপস্থিত শাহ আলমগীরের সুরী বন্ধু, পরিবারের সদস্য সহ সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। শুভ অপরাহ্ন। বক্তব্য শুনেছি এবং সবারই একটি কথা, শাহ আলমগীর সাংবাদিক হিসেবে, সাংবাদিক নেতা হিসেবে, পরিবারের একজন সদস্য হিসেবে, মানুষ হিসেবে কি কেমন ছিলেন সেই কথাগুলো বলা হয়েছে। আমার কাছে মনে হয় যে সব কিছু ছাপিয়ে উঠে যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে, এই ছবিটাই শাহ আলমগীরকে আমাদের সামনে উপস্থাপন করে। অর্থাৎ জীবদ্দশায় যখনই তাকে দেখেছি, এমন কোনো সময় মনে পড়ে না যে তিনি হাসি মুখে ছিলেন, সদা স্মিত হাস্যময়। এই মানুষটিকে আমরা হারিয়েছি, অকালে হারিয়েছি। এই অকাল মৃত্যুর কারণে আজকে শুধু সাংবাদিকতার জগৎ নয়, বাংলাদেশের সর্বত্র একটা অভাব বোধ করছি আমরা। কি করণীয়? যেটি করণীয় সেটিও আপনারা বলেছেন। একটু আগে সাইফুল আলম ক্ষোভের সাথেই বলেছেন যে কি করণীয়। শিক্ষণ, প্রশিক্ষণ। শাহ আলমগীর সারা জীবন শিক্ষণ এবং প্রশিক্ষণ নিয়ে থাকলেন, কিন্তু একটু আগে ফৌজিয়া আলমগীর যে কথাটা বললেন এবং যে বিষয়টি উপস্থাপন করলেন, যে শাহ আলমগীরকে নিয়ে সিটিজেন জার্নালিজমের নামে যে প্রবন্ধ লেখা হয়েছে, যেটি একটি সংবাদ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেখানে কত ধরনের ভুল ভ্রান্তি আছে। এটা কি করে সম্ভব? আমরা বলি যে সাংবাদিকতার প্রাণ হচ্ছে সম্পাদনা। সম্পাদনা ছাড়া কোনো কিছু প্রকাশ হবে, ওয়েবসাইটে যাবে, সম্প্রচারিত হবে, এটি আজকের এই একবিংশ শতাব্দীতে অকল্পনীয়। এবং সেই কারণেই আমরা সোশ্যাল মিডিয়াকে সেই ধরনের গুরুত্ব দেই না, যেটা আমরা একটা গণমাধ্যমকে দেব, একটা সম্প্রচার মাধ্যমকে দেব। তো সেই জায়গায় শাহ আলমগীর, যিনি সাংবাদিকতার নেতৃত্বে ছিলেন, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন, আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন, তার সম্পর্কে এই মৌলিক তথ্য যেগুলো, হ্যাঁ অনেক সময় হয়, ভুল মানুষের হতেই পারে, কিন্তু এতগুলো ভুল নিয়ে একটি প্রবন্ধ ওয়েবসাইটে প্রকাশিত হবে, একটি নামি দামি নিউজ এজেন্সি বা সংবাদ সংস্থার ওয়েবসাইটে, এটি তো আমাদেরকে সাংঘাতিকভাবে ব্যথিত করে। তো সেই কারণেই বলছিলাম যে আজকের শাহ আলমগীরের কত বেশি প্রয়োজন ছিল সেটি আমরা উপলব্ধি করছি। সিটিজেন জার্নালিজম, প্রত্যেকে আজকাল সাংবাদিক। আমাদের হাতে মোবাইল টেলিফোন আছে, আমরা ভিডিও করছি, অডিও রেকর্ড করছি, আমাদের পোস্ট প্রতি মুহূর্তে পোস্ট পরিবর্তন করছি। এগুলো তো তথ্য প্রযুক্তির এই যুগে অতি স্বাভাবিক ব্যাপার, কিন্তু সাথে সাথে এই শিক্ষাটা প্রত্যেককে দেয়া যে কোনো কিছুই ক্রস চেক করা ছাড়া প্রকাশ করা যায় না। আমি অনেক কিছু জানতে পারি, আবার অনেক কিছু নাও জানতে পারি। এই ধারণাটা, এই বোধটা সৃষ্টি করতে হবে। এবং সেই জন্যই তো সংবাদ মাধ্যমের এডিটোরিয়াল ডেস্ক বা সম্পাদকীয় টেবিলটা আছে। সেটার মাধ্যমে যদি এটা আসতো, যেটা ফৌজিয়া আলমগীর আমাদেরকে দেখালেন, তাহলে আমার ধারণা এতগুলো ভুল নিয়ে এটা প্রকাশ হওয়ার কথা ছিল না। তো যাই হোক, আমি মনে করি যে আমরা আজকে যার স্মৃতির উদ্দেশ্যে সমবেত হয়েছি, তাকে শুধু স্মরণ করব না, অনুসরণ করব। তিনি স্মরণীয় ব্যক্তি, অনুসরণীয় ব্যক্তি। তাকে যদি অনুসরণ না করি, তাহলে আমরা সাংবাদিকতায় এক্সেলেন্সের দিকে, সাংবাদিকতাকে আরও সম্ভাবনার দিকে নিয়ে যাব কীভাবে? কারণ সর্বক্ষেত্রে জীবনের শিক্ষণ দরকার আছে, সর্বক্ষেত্রে প্রশিক্ষণ দরকার আছে, এবং সেই প্রশিক্ষণ এবং শিক্ষণ নিয়েই শাহ আলমগীর সারাটি জীবন অতিবাহিত করে গেছেন। একটু আগে শুনেছেন রেজা বললেন যে তিনি বেসরকারি উদ্যোগেও একটি ইনস্টিটিউট করতে চেয়েছিলেন। আর আমি আগেই বলেছিলাম গত সভায় যে
উনি আমেরিকাতে মিউজিয়াম যেটা আছে তার আলোকে মিডিয়া মিউজিয়াম করার একটা চিন্তাভাবনা করছিলেন, যে আমাদের এই দেশে গণমাধ্যমের বহু ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশের এই পর্যন্ত। এই গণমাধ্যমের এই বিষয়গুলোকে পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্মের কাছে সবসময় উপস্থাপনের জন্য এই ধরনের একটা মিউজিয়াম বা নিউজিয়াম যেটাকে বলা হয়, সেই ধরনের একটা সংগঠন প্রতিষ্ঠান থাকা দরকার আছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে শাহ আলমগীর যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন, তাহলে এই স্বপ্ন যেগুলো দেখেছেন তিনি, সেই স্বপ্নগুলো তিনি বাস্তবায়ন করে যেতেন। তার যে কর্ম উদ্যোগ, সে সম্পর্কে আমি অবহিত। আমার মনে হয় যে তিনি যখন জীবনের শেষ প্রান্তে এসে অসুস্থতা দেখা দিয়েছে এবং তিনি শেষবার যখন বিদেশে যাচ্ছেন চেক আপ করার জন্য, তিনি বোধহয় কালকে চলে যাবেন, আজকে বিকালে বা আজকে দুপুরে তিনি সভা ডেকেছেন। আমাকে ফোন করে বললেন, স্যার আমি তো একটু বাইরে যাচ্ছি, এই সভাটা করে যদি আমি যাই তাহলে তাদের, অর্থাৎ একটা পুরস্কার প্রাপ্তদের তালিকা নির্বাচন করা এবং সেই অনুযায়ী একটা সংগঠন তারা সাংবাদিকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। তো এই কাজটা আজকে আমি করে দিলে ওদের পক্ষে সম্ভব হবে না, আমার জন্য দেরি হয়ে যাবে। আমি বললাম যে আপনি এখন না করে ফিরে আসে তো করা যেত, যে না স্যার এটা দেরি হয়ে যাবে। এই যে একজন মানুষ তার নিজের শারীরিক অসুস্থতার পরেও তিনি কাজকে কত গুরুত্ব দিচ্ছেন, আর এটা আপনারা সবাই বলেছেন, আমার স্মৃতিতে এটা সবসময় থাকবে যে প্রেস ইনস্টিটিউটে মাঝে মধ্যে আমি তাদের পোস্ট গ্রাজুয়েট ক্লাস নিতে যেতাম। তো ক্লাসটা বেশিরভাগ আমি সন্ধ্যার পরে নিতাম, সারাদিনে অনেক ব্যস্ততা, সন্ধ্যার পরে আমি ক্লাস নিতে যাই, গিয়ে দেখি যে শাহ আলমগীর তার ডিজি বা ডাইরেক্টর জেনারেলের কক্ষে কাজ করছেন। আমি যাওয়ার সাথে সাথে উনি এসে ক্লাসরুমে একটা আমার সঙ্গে দেখা করে চলে যাচ্ছেন। তাই বললাম, বসে আছেন কেন এখন পর্যন্ত, আপনার অফিস টাইম তো কখন শেষ হয়ে গেছে? তিনি বললেন, কাজ তো আছে অনেক, কাজগুলো শেষ করে যেতে চাই। এই যে একজন মানুষ পরিবারকে সময় দিচ্ছেন না, প্রেস ক্লাবে এসে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করছেন না, তিনি তার ডিজির কক্ষে, মহাপরিচালকের কক্ষে বসে কাজ করে যাচ্ছেন এক মনে। এই ধরনের মানুষ আমরা কোথায় পাব? তো কত বড় ক্ষতি যে হয়েছে সাংবাদিকতার জগতে, সেটি আমরা উপলব্ধি করি। আমার মনে হয় আমরা আজকে এখানে যারাই সমবেত হয়েছি, কম মানুষ সমবেত হলেই আমাদের কোনো মনে ক্ষোভ থাকার কারণ নাই। সবাই সবকিছু উপলব্ধি করতে পারে না, এটা আমরা জানি। কিন্তু শাহ আলমগীরকে স্মরণ করার যে দায়িত্ব আপনারা নিয়েছেন, সুহৃদরা নিয়েছেন, এর জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এই যে স্মারক গ্রন্থ প্রকাশ করেছেন, স্বপ্নের সারথি শাহ আলমগীর, এটি পরবর্তী প্রজন্মের কাছে শাহ আলমগীরকে তুলে ধরবে। এই ধরনের আয়োজন হবে, আমরা সেখানে আসব, শাহ আলমগীরকে স্মরণ করব, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। সাইফুল আলম ক্ষোভের সাথেই বলেছেন কথাগুলো, কিন্তু আমরা জানি যে এটাই আজকের সময়ের একটা ধারা হয়ে গেছে। আমরা গতকালের ঘটনা ভুলে যাই, আগামী দিনে আমার কি স্বার্থ সেটা নিয়ে চিন্তায় থাকি। আমার মনে হয় যে আমাদের গতকালের কথা মনে রাখতে হবে, শাহ আলমগীরের কথা মনে রাখতে হবে। শাহ আলমগীরের কথা মনে না রাখলে আমরা কাকে উদাহরণ হিসেবে নেব? নতুন প্রজন্মের কাছে তো উদাহরণ দরকার আছে, দৃষ্টান্ত দরকার আছে। সেই দৃষ্টান্ত নিয়ে তারা এগিয়ে যাবে, তারা শিখবে কার কাছ থেকে? এই যে শাহ আলমগীর সংবাদ কক্ষে একেবারে হাতে কলমে শিখিয়েছেন সাংবাদিকদের, সেটা যদি না করা হয় তাহলে ভবিষ্যতে সাংবাদিকরা ওই যে ওয়েবসাইটে যে লেখাটা প্রকাশিত হয়েছে সেই ধরনের লেখাই লিখবে। তো সেটা তো আমরা গ্রহণ করতে চাই না, দেখতে চাই না। যাই হোক, বেশি কথা বলার প্রয়োজন পড়ে না। আমরা সবাই যারা এখানে আছি সবাই আমরা শাহ আলমগীরকে জানি, চিনি, কিন্তু আমাদের দায়িত্ব এখন শাহ আলমগীরকে সামনের প্রজন্মের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করা, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যেন আমরা পালন করি। প্রেস ইনস্টিটিউটকে উনি একটা মহিরু হয়ে পৌঁছানোর চেষ্টা করে গেছেন। প্রেস ইনস্টিটিউটকে সত্যিকারের একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়ে গেছেন।
আমি জানি যে প্রেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠার পরে বহু দিন চলে গেছে, কিন্তু প্রেস ইনস্টিটিউট আইন প্রণীত হয়। শাহ আলমগীর তারই স্বল্পকালীন সময়ে প্রেস ইনস্টিটিউট আইন রচনা করে, ড্রাফট করে, খসড়া পাঠিয়ে সেটিকে চূড়ান্ত রূপ দিয়ে গেছেন। এই ধরনের কাজগুলো যিনি করেন, বুঝতে হবে যিনি সত্যিকার অর্থে একজন স্বপ্নিক পুরুষ ছিলেন। যে প্রস্তাবগুলো এসেছে, হেলাল হাফিজ প্রস্তাব করেছেন, অন্যান্য আমাদের সহকর্মীরা প্রস্তাব করেছেন, সেই প্রস্তাবগুলো বিবেচনা করবেন। আমরা সবাই মিলেই সম্মিলিতভাবে সেটা করবো আশা করি। আর ইতিমধ্যে শহীদদের পক্ষ থেকে, বিশেষ করে শাহ আলমগীরের পরিবারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে শাহ আলমগীরের স্মৃতি ধরে রাখার জন্য একটি ট্রাস্ট ফাউন্ডেশন গঠন করা হবে। অচিরেই সেই ট্রাস্ট বা ফাউন্ডেশন গঠিত হবে আনুষ্ঠানিকভাবে। আর একই সাথে প্রতি বৎসর শাহ আলমগীর স্মারক পুরস্কার প্রদান করা হবে সাংবাদিকদের মাঝে। এই দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও অন্যান্য যে আপনার প্রস্তাবগুলো এসেছে সেগুলো বিবেচনা করে আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। আমি চাই শাহ আলমগীর আমাদের মাঝে বেঁচে থাকুক। শাহ আলমগীর বেঁচে থাকার কারণ কি? শাহ আলমগীর তো সব কিছুর ঊর্ধ্বে এখন। শাহ আলমগীরের কোনো স্বার্থ আছে? তার কোনো উপকার হবে তাকে মনে রাখার কারণে? উপকার হবে আমাদের প্রয়োজন শাহ আলমগীর। শাহ আলমগীর যদি আমাদের সামনে থাকে, আমরা বলতে পারি যে এই একজন মানুষ ছিলেন, তিনি এইভাবে সাংবাদিকতায় অবদান রেখে গেছেন, এইভাবে সামাজিক উন্নয়নে অবদান রেখে গেছেন, এইভাবে নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখে গেছেন। তো সেই কারণে আমাদের দরকার শাহ আলমগীরকে। শাহ আলমগীরকে নিয়েই আমরা সামনের দিনে পথ চলব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শুধু শেষ মুহূর্তে এটুকু বলা যে ফৌজি আলমগীর যে মনের ব্যথা নিয়ে কথাগুলো বলেছেন, সেজন্য আমরা সবাই ক্ষমা প্রার্থী। এটা আমাদের সম্মিলিত ভ্রান্তি। আমরা কোন ধরনের সমাজে বসবাস করি যে এইভাবে একজন প্রয়াত মানুষের তথ্যগুলো ভুল ভ্রান্তি সহকারে প্রকাশ করা। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ স্যারকে। এবং দেখি আমরা ডিসপ্লে বোর্ডে দিই। যে বাচ্চারা আজকে একটু কেক খাবে, কালকে লাঞ্চ করবে, ওগুলো আমাদের দেওয়া হয়েছে। না, এক জায়গায় করবে, পরে করবে, এগুলো তো কালকে বেসিক্যালি অফিস থাকবে তো। হ্যাঁ, 6 তারিখে না, ওরা জায়গায় থাকবে না। 6 তারিখে আমার গেস্ট আছে, 5 জন গেস্ট আছে। আমি কথা বলে দল আছে, ওর মামা আর আমার ভাই বোনের বাচ্চারা, মানে অন্য ইন্ডিয়া বড়রা ইন্টারেস্টেড না, কয়েকটা পিকনিক করছে তো। আর ও ডলিয়া করে একটা টাকা রয়ে গেছে, এগুলো তো কেনাকাটা তো বাকি ছিল। হুইলচেয়ারে বাকি না, বেসিক্যালি বেস কিনে বাকি ছিল, ওইটা পাই করছে একটা হুইলচেয়ার। অফিসার আর সাংবাদিকরা মানে আমাদের বেসিক্যালি কাজই করছে ওরা, যে গ্রুপটা কাজ করতেছে ওরাই করছে। ওখানে কাজ করছে, বাচ্চাদের নিয়ে আসে, বাচ্চারাই কাজ করছে।
তুমি একটু যাও না মা, ওখানে মাঝখানে যাও না। তুমি যাও মা, ঢুকো। হ্যাঁ ব্যাস, গুড। তুমি ফোনটা রাখো, ফোনটা রাখো তুমি। আরে হ্যাঁ এই যে দিকে তাকাও না, আসলে কি সমস্যা হয়? হ্যাঁ একটু